আচ্ছা, আমরা তাহলে আজকের মতো শুরু করব। সো আজকে আমরা যেহেতু একটা ডাটা সেভ টেপ করতে পারলাম, আমরা অ্যাঙ্গুলার যেটা দেখতেও পারছি, ইভেন তো অ্যাঙ্গুলার থেকেও আমরা ডাটা এখানে পাঠাতে পারলাম। তো আজকে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের এখানে লগ ইন সিস্টেম অ্যাটাচ করব। লগ ইন সিস্টেমের সাথে সাথে আমরা স্প্রিং সিকিউরিটিকে অ্যাটাচ করব, এবং সিকিউরিটিকে পারফেক্ট করার জন্য আমরা এখানে JWT ইউজ করব, JSON ওয়েব টোকেন। সো এই সবগুলো জিনিসকে আমরা একটু একটু করে ইমপ্লিমেন্ট করা শুরু করবো আজকে ইনশাল্লাহ। সো চলেন শুরু করি। তাহলে শুরুতে আমি আমার এই উইন্ডোগুলোকে সরিয়ে ফেললাম, চলে আসবো এনটিটিতে। এখানে এসে আমরা নিউ থেকে একটা জাভা ক্লাস নিয়ে নিলাম, যে ক্লাসটার আমরা নাম দিচ্ছি ইউজার। ওকে, তো আমি বলেছি যেহেতু আমরা JPA জাভা পারসিস্টেন্স API ইউজ করতেছি, তো পারসিস্টেন্স API আবার হাইবারনেট কি ইউজ করে, আর হাইবারনেটের একটা টেকনোলজি আছে যেটার নাম হচ্ছে ORM, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। সে এই ORM এর কাজ হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রাম থেকে ডাটাবেসকে কন্ট্রোল করে দেওয়া। যেমন আমরা ট্যাবল ওপেন করতেছি, আমরা ডাটাবেসে কিন্তু ঢুকতেছি না, আমরা প্রোগ্রাম থেকেই সেটাকে কন্ট্রোল করতেছি। সো এই কন্ট্রোলিংটাকেই ORM দিয়ে JPA দিয়ে আমরা এখান থেকে ম্যানেজ করবো। সো এটার মধ্যে যে এই ORM অ্যাপ্লাই হবে বা JPA এর এই পার্টটা অ্যাপ্লাই হবে, সেটার জন্য আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করবো অ্যানোটেশনের মাধ্যমে। সো @ দিয়ে যেটা আমরা লিখি সেটাকে বলা হয় অ্যানোটেশন। সো এখানে আমরা লিখবো এন্টিটি। অবশ্যই একটু খেয়াল করবেন যে এন্টিটিটা জাকার্তা পারসিস্টেন্স থেকেই আসতেছে কিনা। ওকে, সো এইখানে আমরা আমাদের কিছু ফিল্ডগুলো দিয়ে দিচ্ছি। আমরা স্ট্রিং নেম দিলাম, আর কি দেওয়া যায়, ইমেল দিলাম। ইউজার আইডি দিব না স্যার, এখানে একটা মজা আছে, পাসওয়ার্ড দিলাম। আর কি দিব, আর কি থাকতে পারে, পিকচার ইউজ করবেন ইউজারের, দেখেন এটা একটা মজার ব্যাপার আছে। আচ্ছা হ্যাঁ, প্রাইভেট স্ট্রিং, স্ট্রিং দেখে তো ভয় পান না, আমরা এখনো ওইটা স্ট্রিং ইউজ করবো এখানে। সো আমি এটাকে নাম দিলাম ফটো। আর কি দেওয়া যায়, ওকে, আমরা জাস্ট ফোন নাম্বারটাকে অ্যাটাচ করলাম। আমরা আপাতত এতটুকুই দেখলাম, আমাদের মেন উদ্দেশ্যটা কি সেটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। মেন উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু অলরেডি আমরা এখানে স্টুডেন্ট নামে একটা এন্টিটি ইউজ করেছি, তো ধরেন আমাদের টার্গেট হচ্ছে যে একটা স্কুল ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছু একটা যদি আমরা প্রজেক্ট চিন্তা করি আর কি মেন্টালি, তো এই সিস্টেমটার মধ্যে আমাকে বেশ কিছু পার্টিকে লগ ইন করাইতে হবে। তার মধ্যে একটা পার্টি হচ্ছে স্টুডেন্ট, তাই তো নাকি? স্টুডেন্টরা লগ ইন করে তাদের ইনফরমেশনগুলো দেখবে না। সেকেন্ড পার্টি হচ্ছে টিচার। তো টিচারদের তো লগ ইন সিস্টেম থাকতে হবে, তারা কোন স্টুডেন্টকে পড়াচ্ছে, কোন ব্যাচ নিচ্ছে, কখন তাদের রুটিন কী হচ্ছে না হচ্ছে, জিনিসগুলো জানতে হবে। আবার যারা স্টাফ আছে তাদেরকেও তো এখানে লগ ইন করতে হবে, কার পেমেন্ট ক্লিয়ার আছে, কার ক্লিয়ার নাই, কী আছে না আছে। তার মানে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তখন তৈরি হবে। তার মানে সবাইকেই এই সবগুলো পার্টিকে লগ ইন করতে দিতে হবে আমার সিস্টেমের মধ্যে। এই সবগুলো পার্টিকে লগ ইন করতে দেওয়ার মানেই হচ্ছে গিয়ে তাদের আবার লগ ইন রোল লাগবে, কারণ কে কোন রোলের অধিকারী, তা কাকে আমি কতটুকু জায়গা বা কোন জায়গাটাকে ইউজ করতে দিব সিস্টেম থেকে, সেইটা আমি এখান থেকে কন্ট্রোল করব। তো সেটা কন্ট্রোল করার জন্য আমরা এখন এটার সাথে রোলকে মিশিয়ে দেব। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা মাহফুজ সাহেব যেটা বলছিল যে স্যার ইউজার নেম দেন, আমরা এখানে ইউজার নেম ব্যবহার করব না। আমাদের এখানে ইউজার নেমের দায়িত্বটা পালন করবে হচ্ছে ইমেল। ইউজার নেম করলে যে ঝামেলাটা বাড়তি আসবে সেটা হচ্ছে, দেখেন আপনাকে প্রতিবার ইউজার নেম কি ইউনিক আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে বারবারই আপনাকে ডাটাবেসে যেতে হবে, গিয়ে চেক করে আসতে হবে। তো সেক্ষেত্রে ইমেলটা একটু সেফ, তার চেয়ে অপেক্ষাকৃত, কারণ ইমেল এমনিতেই ইউনিক, তাই না? আর ডাবল টাইম যদি কেউ ইউজ করতে যায় তার জন্য আমাদের এখানে সিস্টেম থাকবে, সো তাকে আমরা আগে থেকেই লক করে দিব, ডাবল টাইম সে ইউজ করতে পারবে না। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমরা এখান থেকে ম্যানেজ করার চেষ্টা করতেছি বা করব। তো আমরা এখানে যেটা দেখতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে আমরা এখানে রিলেশন করব। রিলেশন করতে হবে না, কারণ স্টুডেন্টও কিন্তু একটা ইউজার, আবার টিচার সেও একটা ইউজার, আবার অ্যাডমিন স্টাফ বা এরা যারা এরাও একটা ইউজার।
তার মানে আমি আসলে মূলত রেজিস্ট্রেশন করবো একজন স্টুডেন্টকে যখন আমি রেজিস্ট্রেশন করাবো মানে আমার সিস্টেমে অ্যাটাচ করাবো তখনই তাকে আমি ইউজার বানিয়ে ফেলবো। একটু খেয়াল করবেন ব্যাপারটা, কিন্তু কঠিন ব্যাপার আছে এখানে। তো এই ইউজারটাকে যদি আমি না নিতাম, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে তো স্যার আমাদের ইউজারটা দরকারই নেই, আমরা তো চাইলেই ওই স্টুডেন্টকে দিয়ে বা এমপ্লয়িকে দিয়ে বা টিচার নামে যে এন্টিটিগুলো আছে এগুলোকে দিয়ে আমরা কাজ শেষ করে ফেলতে পারতাম। তাহলে কেন আমরা ইউজার টেবলটাকে অ্যাটাচ করতেছি এখানে? ইউজার টেবলটাকে অ্যাটাচ করতেছি শুধুমাত্র লগ ইন লগ আউট এই জিনিসটাকে এবং সাথে সিকিউরিটিটাকে ম্যানেজ করার জন্য। কারণ এই ইউজার ক্লাসের সাথে আমরা একটা সিস্টেমকে একটু পরে অ্যাটাচ করে দিব, অ্যাটাচ করে দিলে যেটা হবে এই সিস্টেমটা একটু পাওয়ারফুল হয়ে যাবে। দেখবেন আপনারা কি আসতেছে। সো এই ব্যাপারগুলোকে ম্যানেজ করার জন্যই আমরা বরাবর যেটা করি এই ইউজারকে এখানে নেই। আর এই যে কনফিগারেশনটা আছে মানে আমাদের সিকিউরিটির যে মূল কনফিগারেশন, এটা মূলত একটা ক্লাসের একটা এন্টিটির উপরে ভর করে কাজ করবে, একটা এন্টিটি। কিন্তু এখন আমাদের কাছে কিন্তু অলরেডি স্টুডেন্ট আছে, টিচার আছে, এমপ্লয়ি আছে, তার মানে অলরেডি 3টে এন্টিটি হয়ে গেল। সো 3টে এন্টিটি কিন্তু একসাথে স্প্রিং সিকিউরিটির সাথে কাজ করবে না। তাহলে আমরা একটু চালাকি করবো, সেটা হচ্ছে কি এই 3টে এন্টিটিকেই আমরা ইউজার বানিয়ে রাখবো। মানে আমি রেজিস্ট্রেশন করবো টিচার, তাকে আমি টিচারও বানাবো, একই সাথে সাথে আমি ইউজারই বানিয়ে ফেলবো। তার মানে এই ইউজার ক্রেডেনশিয়ালগুলো সে ব্যবহার করে সে লগ ইন করবে, আর বাকি কাজ করবে সে তার টিচার টেবল ব্যবহার করে। স্টুডেন্টের ক্ষেত্রেও তাই, এমপ্লয়ের ক্ষেত্রেও তাই। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে দেখেন ও আমাকে অলরেডি ইরোড দিচ্ছে, তাই না? একটা ইরোড দিচ্ছে না? সো ইরোডটা তো সবচেয়ে বড় কারণ। আমার এখানে কোনো করে একটা ফোটাও ভুল নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিন্তু তারপরে সে আমাকে ইরোড দিচ্ছে। ইরোডটা তো একটা বড় কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি এবং ওই যে একটা বলছি যে পারসিস্টেন্স এপিআই মানে জেপিআই ইউজ করতেছি। সো জেপিআই থেকে একটা ইরোড আমাকে এখানে হ্যান্ডেল করতে মানে থ্রো করতেছে। ইরোডটা কি, চলেন আমরা মাউসটাকে এখানে রাখি, ও আমাকে ইরোড বলে দিচ্ছে, বলছে পারসিস্টেন্স এন্টিটি ইউজার শুড হ্যাভ প্রাইমারি কি। কেন? কারণ আমি শুরুতেই বলেছি যে ও কিন্তু আমাকে ডাটাবেজে একটা টেবল বানিয়ে দিবে। সো ডাটাবেজে যদি একটা টেবল বানাতে হয় তাহলে ডাটাবেজকে অবশ্যই বলে দিতে হবে যে তুমি কিন্তু প্রাইমারি কি, মানে এই ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে এই ফিল্ডটাকে আমাকে মেনশন করতে হবে, আমি এখনো কাউকে মেনশন করিনি, যার কারণে এই ইরোডটা আমাদেরকে এখনো দিচ্ছে। তাহলে এটাকে আমি সলভ করে দিচ্ছি। সো আমি চাচ্ছি যে আমার এই ফিল্ডটাই কি প্রাইমারি কি হবে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে আমরা ইউজ করবো @id। এটাও একটু খেয়াল করবেন, জাকারটা পারসিস্টেন্স থেকে যেন আসে, ভুল করে যেন আবার ওয়ার্ড যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ডাটা ইন্টারফেস থেকে না চলে আসে, আসলে কিন্তু কাজ করবে না। নিয়ে নিলাম। সো এরর সলভ। দেখছেন লাল কিন্তু অলরেডি সরে গেছে। এইবার আমরা ওকে বলে দিব যে এই আইডিটাকে সে কিভাবে ম্যানেজ করবে। মানে বলতে চাচ্ছি এই আইডিটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করবো না সিকোয়েন্স টেবল ইউজ করবো, কি করতে চাই এইটা আমরা ওকে এখন বলে দিব। সো বলে দেওয়ার জন্য আমি যেটা করলাম এই যে চলে আসছে। সো জেনারেটেড ভ্যালু, তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো স্ট্র্যাটেজি, তারপর আমরা লিখবো জেনারেশন টাইপ আইডেন্টিটি। এই জেনারেশন টাইপ আইডেন্টিটি এটার মানেই হচ্ছে আমি এটাকে অটো ইনক্রিমেন্ট করতে বলছি। ক্লিয়ার? ওকে, তো গেল। সো আইডি ঝামেলা মিটাই ফেললাম, নেমের ঝামেলা থাকুক, এটাও ঠিকঠাক আছে। আরেকটা ঝামেলা আমাকে এখন সলভ করতে হবে, সেটা হচ্ছে ইমেইলের। কারণ যে একটু আগে আমরা বলছি যে আমরা একটা ইমেল দিয়ে একজনকে লগ ইন করতে দেবো, সেটা কিন্তু এখানে বলি নাই। তার মানে আমাকে এই ফিল্ডটাকে ইউনিক করে ফেলতে হবে। সো ইউনিক করার জন্য এখানে আমরা অ্যাড্রেশন দিব @column। সো ইউনিক ট্রু। আচ্ছা, আমি একটু যদি শেয়ার করি, আমরা যে আইডিটা ইউজ করতেছি এটার মধ্যে কিন্তু এআই ইউজ করা আছে, তো যার কারণে এখানে ও আমাকে কিন্তু প্রপার সাজেশন দিচ্ছে। ঠিক আছে, কারণ ও জানে যে এগুলো দিয়ে এইভাবে কাজ হবে। সো আপনারা যদি মানে আপনারা তো কমিউনিটি ভার্সন যদি ইউজ করেন তাহলে এই ধরনের নাও আসতে পারে। সো না আসলে মনে করেন না যে আপনাদেরটা মানে কাজ করতেছে না। ঠিক আছে, এটাই বলে নেওয়া। আচ্ছা, সো ফটো, ফোন, ওকে, আর কিছু দিলাম না, চলবে এতটুকুতে। এখানে যদি এতটুকু ক্লিয়ার হয়ে যায়, এইটাকে সাপোর্ট করার জন্য আমরা আরো একটা ক্লাসকে এখন বানাবো। কারণ যে বলেছি যে রোল থাকবে, সো রোলটাকে আমি স্পেসিফিক করে দেবো এখনই। সো রোলটাকে স্পেসিফিক করার জন্য আমি যেটা করব, এই এন্টিটির মধ্যে এসে রাইট ক্লিক করে নিউতে এসে আমি আরো একটা জাভা ক্লাস নেব, এটার আমি নাম দেব রোল। কিন্তু মজার ব্যাপার, এখানে আমি ক্লাস না নিয়ে
এটাকে আমি বানিয়ে দিচ্ছি ইনাম। এই ইনাম বানানোর সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে কি এইটা কনস্ট্যান্ট টাইপের হয়ে যাবে। কনস্ট্যান্ট মানে তো জানি যে একবার লিখলে সেটাকে আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, মানে আমি যতক্ষণ পর্যন্ত এই কোড চেঞ্জ না করব ততক্ষণ পর্যন্ত এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? সো রোলটা যেহেতু এটা মানে আমার এই পুরো সিস্টেমের একটা কোর পার্ট, সো এইটাকে এই জন্য আমি ইনাম করলাম যেন এইটাকে যেন কেউ চেঞ্জ করতে না পারে, কারণ এইটার উপর ভিত্তি করে সামনে আমার প্রচুর কাজ আসবে। সো এইখানে যদি কোনো একটা জিনিস চেঞ্জ হয়ে যায় কোনো কারণে, তাহলে আমার মূল সিস্টেম থেকে পুরো কাজ এলোমেলো হয়ে যাবে। তো শুরু করলাম, এখানে আমরা রোল দিচ্ছি সরি এটা এভাবেই। সো ফার্স্ট রোলটা আমি দেবো কি যেন বললাম আমরা, স্টুডেন্ট। দেখেন ও বুঝেই ফেলতেছে আস্তে আস্তে যে কি লাগবে, দেখছেন? আচ্ছা যাক, কমা ট্যাব ম্যানেজার আমরা নিব না, এখানে আমরা এমপ্লয়ি নিব এটাকে, হ্যাঁ, আমাদের কাজের সুবিধার্থে। ও আচ্ছা, একটা করে দিতে, হ্যাঁ গুড, তাহলে একটা অ্যাডমিন করে দিলাম। তো আমাদের এই ফুল প্রজেক্টে আমরা মূলত এই 4টা রোলকে বেস করে কাজ করব, বুঝতে পারছি তো? সরি, সো রোলটা যেহেতু আমরা বানিয়ে ফেলছি, যে রোলটাকে তো আমাদেরকে ইউজ করতে হবে ওর সাথে মিলিয়ে, রোলটাকে এবার আমরা এখানে ব্যবহার করব। সো এখানে আমরা কল করতেছি প্রাইভেট রোল না, গেট রোল এখানে লাগবে না, আমার সেটা পরে নিচ্ছি। সো রোল, তো এই রোলটা কি টাইপের সেটা আমরা এখানে বলবো। কি টাইপের কেন দিব সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি, আগে আমি এটা এনে নেই। enumerated টাইপ স্ট্রিং। ওকে, আমরা বলে দিয়েছি যে এই রোলটা হবে ইনাম টাইপের আসলে, হ্যাঁ, আর ইনামের ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রিং ভ্যালু, এটাও আমি তাকে মেনশন করে দিচ্ছি। প্রশ্ন হতে পারে কেন আমি এখানে এইভাবে মেনশন করলাম, আগে কেন এরকম কখনো করিনি। এইভাবে মেনশন করার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন ডেটাবেসটাকে ক্রিয়েট করবো তখন আমরা ডেটাবেসকে নির্দেশ দিয়ে দিব যে এই রোল নামে যে ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে এই 4টা ভ্যালুর বাইরে কোনো নতুন ভ্যালু যেন না নেয়। আমি কি বুঝাতে পারতেছি? আপনি কোনোভাবেই এই 4টা ভ্যালু বা মানে ছাড়া অন্য কোনো ভ্যালু ডাটাবেসে এন্ট্রি করতে পারবেন না, এই কলামের জন্য না। বুঝতে পারছি তো? সো এই একটা কারণেই এখানে আমি এটাকে ইনাম টাইপ বা ইনোমিনেটেড টাইপ করে দিলাম, যে এই ভ্যালুগুলো যে ভ্যালুগুলো এটার মধ্যে আমি স্টোর করে দিয়েছি এর বাইরে একটা ভ্যালু রিসিভ করবেন, ইভেন দো আপনি স্মল লেটার লিখলেও যাবে না। ওকে, একটা ক্যারেক্টার যদি মিস করেন সে নিবে না। বলেন কোনো প্রশ্ন? আচ্ছা, সো আমাদের রোলের ব্যাপারটা ক্লিয়ার হলো, এন্টিটির ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হলো তো নাকি স্যাররা? কিছু নাকি ক্লিয়ার হয়েছে এন্টিটির ব্যাপারটা? আচ্ছা, আমরা আরো একটা এন্টিটি খুলবো এবার, ভয় পাই না কিন্তু, হ্যাঁ, আমি তো শুরুতেই বলেছি যে এটা কিন্তু খুব কোর পার্ট আমাদের এখানকার। তো আসলে একটা লগ ইন সিস্টেমকে ম্যানেজ করার জন্য অনেকগুলো জায়গার কাজ লাগে আমাদের, কারণ লগ ইন তো করতে দিলেই হয় না, লগ ইন করতে দাও কিন্তু মানে ওয়ান টুর ঘটনা, ডাটা সেভ করবো আর লগ ইন করতে দিব যদি চাইতাম আর কি, কিন্তু ওই ধরনের লগ ইন আমরা এন্টারপ্রাইজ সিস্টেমে ভুলে ইউজ করবো না। আর জাভা মূলত পপুলারই একটা কারণ, সেটা হচ্ছে তার সিকিউরিটি। তো সিকিউরিটিতে সে কোনো জায়গায় কখনোই কখনো সময় কম্প্রোমাইজ করে না, আমরাও করবো না যেহেতু আমরা এটাকে বানাবো। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো আর একটা এন্টিটি নিব এবার। শুধু একটা সিস্টেমকে কেন্দ্র করে কিন্তু আমরা বারবার কাজ করতেছি, খেয়াল করবেন যে দেখেন একটা ছোট সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কতগুলো জিনিসপত্র নিচ্ছি। তো আরো একটা এন্টিটি আমরা এখন নেব, সেই এন্টিটিটার নাম দিব আমরা টোকেন। এই টোকেনের মধ্যেই মূলত আমরা JWT টোকেনটাকে স্টোর করব, জেসন ওয়েব টোকেনটাকে, এবং এই টোকেনটাকেই আমরা বারবার বিভিন্ন জায়গায় পাস করব। ওকে, সো চলেন টোকেনের জন্য কি দিব, একটা প্রাইভেট স্ট্রিং টোকেন, ওদের একটু শখ করে দিয়েছে, দেখ আমরাও একটা বানাই নিই, প্রাইভেট ইন্টিজার আইডি নিয়ে নিলাম।
সো টোকেন নামেও ডাটাবেজের মধ্যে কিন্তু একটা টেবল থাকবে, কারণ আপনার টোকেন যদি আমি স্টোরি না করি তাহলে টোকেনটাকে আমি বারবার ভেরিফাই করবো কিভাবে। সেই জন্য ওকেও আমরা স্টোর করে দেবো, সেই জন্য আমরা ওকেও এন্টিটি অ্যানোটেশন দিয়ে দিলাম। আচ্ছা এটাই থাকুক, বাড়তি ঝামেলা না যাই। আর এখানে আমরা দিয়ে দিলাম সে আগের মতো আইডি, এখানে আমরা দিয়ে দিলাম জেনারেশন টাইপ আইডেন্টিটি। আই থিঙ্ক হয়ে যাবে। আর একটা ফিল্ড এখানে অ্যাটাচ করবো, যে ফিল্ডটার নাম হচ্ছে বুলিয়ান লগ আউট। মানে এটা কাজ হবে আপনার এই টোকেনের যে মালিক, মানে কি টোকেনের মালিক তো কোনো একটা ইউজার হবে, সে আসলে লগ আউট হয়েছে কিনা সেটা আমরা এখানে স্টোর করে রাখবো। যদি লগ আউট হয় তাকে, তার মানে এই টোকেনকে আমরা আর কোথাও ইউজ করতে দিব না। আর যদি সে লগ ইন মোডে থাকে তাহলে আমরা কেবল এই টোকেনটাকে রিইউজ করতে দেব। তা না লাগে তাকে নতুন করে লগ ইন করতে হবে, ভ্যালিড টোকেন নিতে হবে, নেওয়ার পরে তাকে আমরা বাকি কাজ করতে দেব। ক্লিয়ার? সারা চলেন পরের পার্টটা এখানে লিখি। সো যেহেতু ওর সাথে আমাদের ইউজার ক্লাসের একটা সম্পর্ক আছে, ইউজার ক্লাসের একটা সম্পর্ক থাকবে না, কারণ কোন ইউজারের কোন টোকেন সেটাকে আমাকে ট্রেস করতে হবে। তারা কি, তো কোন ইউজারের কোন টোকেন সেটা যদি আমাকে ট্রেস করতে হয় তাহলে ইউজারের ডাটাও আমাকে টোকেন টেবলে সেভ করে রাখতে হবে। সো ইউজারের ডাটাকে আমি টোকেন টেবলে সেভ করব বলেই ইউজার ক্লাসকেই কিন্তু আমি এখানে কল করছি। খেয়াল করবেন, কিন্তু ইউজার ক্লাস দেখেন এই যে প্রেস করছি এখানে চলে আসছি। তাহলে এবার আমাকে বলতে হবে যে ইউজারের সাথে বা সরি টোকেনের সাথে ইউজার, মানে আমি যখন যেই ক্লাসে থাকবো ওই ক্লাস থেকে তার অপোজিট ক্লাসের সাথে আমি সম্পর্ক চিন্তা করব, রিলেশন করব। সো এখন আমরা চিন্তা করি যে টোকেনের সাথে ইউজার টেবলের রিলেশনটা কেমন। আচ্ছা আমি একটু সহজ ভাষায় বলি, আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো টোকেন থাকবে একটা ইউজারের, ডেটাবেসে সেভ থাকবে। মানে আপনি যদি লগ আউটও করে ফেলবেন আপনার টোকেন আমি সেভ করে রাখবো। তাহলে টোকেন থেকে যদি আমরা ডেটা ইউজারের কথা চিন্তা করি তার মানে মেনি টু ওয়ান, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আবার যখন আমরা ইউজার থেকে টোকেনের সাথে সম্পর্ক চিন্তা করব তখন কিন্তু এই সম্পর্কটা আবার হয়ে যাবে ওয়ান টু মেনি। আর এই মেনি টু ওয়ান আর ওয়ান টু মেনি এই সম্পর্ক কিন্তু আবার আপনাকে একটু ম্যানেজ করতে হবে একটু অন্যভাবে। মজা করে আমি বলি এটা সেটা, যে ধরুন কথায় কথা আমি বললাম যে আমি ক্যাটরিনা কাইফকে অনেক পছন্দ করি, আমি বললাম আমার পক্ষ থেকে, কিন্তু সে স্বীকার করলো না, তাহলে কিন্তু আমাদের রিলেশনও হইল না। তো আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে এই রিলেশনাল প্রাপ্তি স্বীকার করতে হবে। ইট মিনস আপনি যখন ইউজারকে বলবেন যে আমার সাথে তোমার সম্পর্ক আছে মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি, ইউজারও বলবে হ্যাঁ আমার সাথেও টোকেনের সম্পর্ক আছে। বুঝতে পারছি তো? ইট মিনস দুই সাইড থেকে আপনাকে রিলেশনটাকে ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রপার কাজ করতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে চলেন আমরা এটাকে তাহলে করে ফেলি এট দ্য রেট, তাহলে কি মেনি টু ওয়ান, ফেচ টাইপ লেজি রাখলাম। এইটা একটা স্টাইল, লেজি রাখলাম এই কারণেই ও এটাকে প্রপারলি চেক করে, একটু অপেক্ষা কিন্তু একটু স্লো কাজ করবে কিন্তু পারফেক্ট চেকিং করবে, চেকিং করে আমাকে ডাটা দেবে। যেহেতু মেনি টু ওয়ান, কারণ কতগুলো আছে সেটা তো তাকে খুঁজে বের করতে হবে, এর মধ্যে কোনটা ভ্যালিড সেটাকে খুঁজে বের করতে হবে, ভ্যালিডটাকে সে আমাকে পাস করবে, এই জন্য এখানে লেজি লাগাবো। যদি আমরা 11 করে দেই 11 মানে ফার্স্ট কাজ করবে কিন্তু 11 ল্যাক থাকবে, সো আমরা ল্যাক রাখবো না। ক্লিয়ার? এইখানে আমরা আরেকটু কাজ করব, আমরা এবার লিখবো এট দ্য রেট কলাম, এখানে আমরা লিখবো নেম ডাবল ব্র্যাকেটে ইউজার আন্ডারস্কোর আইডি। আসলে এটাতে আমি কিছুই করলাম না, করলাম এটাই যে যেহেতু আমি এখানে একটা লাইন লিখেছি আর এখানে যেহেতু এন্টিটি লিখে দিয়েছি, এর মানে হচ্ছে এটা কিন্তু একটা ডাটাবেজের ট্যাবল হবে। তো ডাটাবেজে এই যে রিলেশনটা আমি রাখবো এটা কিন্তু একটা ফরেন কি করলাম আর কিছুই না। তো ফরেন কি শর্ত আমরা কি জানি, ও কি করে প্রাইমারি কিটাকেই শুধু স্টোর করে রাখবে। তার মানে কি একটা প্রাইমারি কি মানে একটা আইডিকে সে স্টোর করে রাখবে। তাহলে এই আইডিটাকে সে যে আমার টোকেন টেবল স্টোর করবে, মানে ইউজারের আইডি টোকেন টেবল আমি স্টোর করব। সো এই কলামটার নাম কি হবে সেটা আমি নির্দেশ করে দিলাম এই কলাম দিয়ে। তারপরে যখন টোকেন টেবলটা তৈরি হবে একটা ফিল্ড আসবে, যে ফিল্ডটার নাম হবে ইউজার আইডি, আর এটার মধ্যে শুধুমাত্র ইউজারের আইডি জমা থাকবে আর কিচ্ছু না। ওই আইডি দিয়ে আমি পুরো ইউজারকে ধরে নিয়ে আসবো, এটাকে আমি মজা করে বলি কান টানবো আর মাথা আসবে, তার মানে আইডিটা হচ্ছে তার কাম। ক্লিয়ার? নাম হলো ইউজার আইডি কিন্তু ওই আজ মানে
নাম হলো ইউজার আইডি, জমা হবে ইউজার আইডি, কিন্তু ওই ইউজারকে দিয়ে আমি এই আইডিটাকে দিয়ে পুরো ইউজারকে আমি রিপ্রেজেন্ট করাবো, কারণ আপনার আইডি পেলে তো আমি আপনার সব পাইলামই। ওকে, আচ্ছা এবার ওই যে বলছি রিলেশনটাকে দুই দিক থেকে ম্যানেজ করতে হবে। তাইলে ধর আমি না বললাম যে আমি ওকে পছন্দ করি, সে তো এখনো স্বীকার করে না। এখন তাকে আমি স্বীকার করাবো যে না সেও আমাকে পছন্দ করে। তাইলে আমি এবার চলে যাবো কার কাছে? ইউজারের কাছে। ইউজারের কাছে এসে এবার আমি বলবো প্রাইভেট টোকেন, সরি নট টোকেন, লিস্ট অফ টোকেন। কেন? ইয়েস, টোকেন, TOKENS। এখানে আমরা রিলেশন দিব 1 to many, ক্যাসকেড অল করে দিলাম, ফেস টাইপ এগার করে দিলাম। ওকে, ইটস গুড। ক্যাসকেডের কথা মনে আছে? ওই যে অন ডিলিট ক্যাসকেড, চাইল্ড প্যারেন্ট সব একবার ডিলিট করবে। কারণ আমি চট করে মন চাইলো একটা টোকেনকে ডিলিট করে দিলাম। সো একটা টোকেনকে যে আমি ডিলিট করে দিব এটা তো অথরাইজ না, কারণ এই টোকেনটা তো অ্যাক্টিভ থাকতে পারে কারো না কারোর জন্য। তার মানে সে কিন্তু যখন লগ ইন মানে কাজ করতে যাবে তাকে হঠাৎ করে লগ আউট করে দিবে। বা আমি টোকেনের কথা চিন্তা না করি, আমি একটু অন্য চিন্তা করি। ধরেন ইউজারের সাথে আমি স্টুডেন্টকে কানেক্ট করলাম, এবার আমি চট করে একটা স্টুডেন্টকে ডিলিট করে দিলাম, কিন্তু তার ডাটা কিন্তু ইউজারে রয়ে গেল। এটা কি উচিত থাকা? না। এই জন্য যে বলছে অন ডিলিট ক্যাসকেড, মানে চাইল্ড কাটা হয় তাহলে প্যারেন্টও কেটে যাবে তার, বা প্যারেন্ট কাটাতে যদি প্যারেন্ট যদি কেটে ফেলি তার আন্ডার যত চাইল্ড আছে সব এমনিতে ম্যানেজ হয়ে যাবে। এই জিনিসটা আসলে ম্যানেজ করবে এই ক্যাসকেড অল দিয়ে। আর ফেস টাইমের কথা একটু আগেই বললাম, ফেস টাইমের কাজ কি। তারপর প্রশ্ন একটা করে যে আমাদের বেসিক কিছু কাজ আমরা কমপ্লিট করে ফেললাম, কিন্তু আসলে বেসিক কাজ দিয়ে আমাদের এইটাকে আমরা ম্যানেজ করতে পারবো না। তাহলে এই বেসিককে আমাদেরকে একটু অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সটা আমরা করবো কিভাবে? অ্যাডভান্সটা করার জন্য আমাদের এটার মধ্যে আরো কিছু মানে আমাদের প্রজেক্টের মধ্যে আরো কিছু ডিপেন্ডেন্সি অ্যাটাচ করবো আমরা। ইট মিনস আমরা সিকিউরিটিকে অ্যাটাচ করবো। এবারে সিকিউরিটিকে যদি অ্যাটাচ না করি তাহলে আমরা বাকি যে কাজগুলো আছে, পরবর্তী স্টেপে যে কাজগুলো আছে ওগুলো করতেই পারবো না, কারণ ওই কাজগুলো সিকিউরিটির কাছ থেকে আসবে। হ্যাঁ, তাহলে চলেন আমরা সিকিউরিটি কাজটাকে করি। তো এটার জন্য আমাদের কিছু লাইব্রেরি লাগবে। সো লাইব্রেরিগুলো একে একে আমরা নিয়ে আসি। আমরা যেটা করবো আমরা একটা একটা করে লাইব্রেরি বের করে নিয়ে আসবো। সো প্রথম যে লাইব্রেরিটা আমাদের লাগবে সেটা হচ্ছে স্প্রিং STA starter সিকিউরিটি। আর বলেছিলাম কি শেষে আমরা কি লিখবো? ম্যাভেন। ওকে, সার্চ। সো দেখেন আমাদেরকে ম্যাভেন রিপোজিটরি অফিসিয়াল সাইটে নিয়ে যাচ্ছে। সো স্প্রিং এর আমরা এটাতেই ঢুকে যাই, লেটেস্টেই আমরা নিব, আমাদের প্রজেক্ট সম্মত লেটেস্টেই আছে। আমাদের প্রজেক্ট আছে 3.5 পয়েন্ট কত জানো, চলো একটু চেক করে নিই আমরা। আমাদের এখানে লিখা আছে যে আমাদের এই প্রজেক্টের ভার্সন স্প্রিং এর ভার্সন কততে আছে, এই যে 3.5.5। সো আমরা চেষ্টা করব এই সেম লেভেলের যত রিপোজিটরি মানে ভার্সন আছে ওগুলোকে ইউজ করতে। তাহলে আমরা এখানে 3.5.5 এই যে দেখছেন এটাই আমরা নিব। এগুলো কিন্তু এখনো বিল্ডিং ভার্সনে আছে, যেন আমরা 4 ইউজ করি নাই কিন্তু বলেছিলাম। তাহলে 3.5.5 এ ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে দেখা দিয়েছে দেখেন একটা ক্লিক করলে এটা কপি হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, সো আমার কাজ হবে শুধু এটাকে এখান থেকে নিয়ে এই ডিপেন্ডেন্সিস এটার ভিতরে অথবা ভিতরে, আর এই ডিপেন্ডেন্সি এটার ক্লোজিং ট্যাগের পরে আমরা এটাকে পেস্ট করব। সো একটা আমরা দিলাম মাত্র, আর অনেকগুলো লাগবে আমাদের। এখানে আবার ক্লিক করলাম, এই যে এখানে সার্চে চলে গেলাম। এখন আমাদের যেটা লাগবে JJWT -API। সো আবার সার্চ, এই যে দেখেন চলে আসছে JJWT API। এই যে বলতেছি JWT কে ইমপ্লিমেন্ট করবো বলেছি আমরা। সো JWT কে ইমপ্লিমেন্ট করতে হলে ওর এই লাইব্রেরিকে আমাকে ইউজ করতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, সো এইটা আমরা লেটেস্ট ভার্সনটাকে দিব। সো আবার একটু কপি করলাম, এটাকে আমরা আবার এখানে পেস্ট করব। আরো দুইটা লাইব্রেরি আমাদের, তো আরেকটা আমরা নিব JJWT IMPL মানে ইমপ্লিমেন্টেশন। সো এই যে এটা ক্লিক, এটার আমরা সেম ভার্সনটা, এটা এই যে এটা খেয়াল করবেন, এটা কিন্তু আমরা যেমন দেখেন এর আগেরটা আমরা নিয়েছি কোনটা 0.1.3.0। সো এই ভার্সনটাকেই আমরা আবার এখান থেকে নিব, কারণ এটা আবার এলোমেলো করে ফেলবেন না প্লিজ। সো কপি পেস্ট, আরেকটা লাগবে ওটা নিয়ে নিয়ে। তো তারপরটা যেটা লাগবে সেটা হচ্ছে JJWT -Jackson। সো এই সেটা
সো এটা দেখছেন সেম ভার্সনে কিন্তু আছে সবগুলো, একটু খেয়াল করে জাস্ট দিতে হবে আপনাকে। সো এটাও কপি, এইটাও পেস্ট, সো সেভ, ইয়েস। সো আমরা এবার এটাকে এখান থেকে রিলোড করব, অথবা যদি কেউ এই বাটনটা না পান, এই প্রজেক্টের নামের মধ্যে রাইট ক্লিক করে একবার সবার নিচে দেখবেন একটা অপশন আছে ম্যাপের, আপনারা স্ক্রিনে রেকর্ডেড নাও পেতে পারেন, এই ম্যাপের থেকে এখানে করে দিবেন সিঙ্ক্রোনাইজ প্রজেক্ট। সো আমরা এটাকে করে দিলেই আমাদের এটা এই যেগুলোকে আমরা মাত্র অ্যাটাচ করলাম এগুলোকে ডাউনলোড করবে, এবং দেখছেন রেড কালার সব কিন্তু সরাই দিচ্ছে, তার মানে এগুলো সবগুলো অলরেডি আমাদের কম্পিউটারের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের লাইব্রেরি চলে আসলো, এবার আমাদের কাজ হবে এইখানে বাকি কাজটাকে কমপ্লিট করবো আমরা। এখানে বলতে কোথায়, ইউজারের মধ্যে। তো এবার এই ইউজারের এইখানে এসে আমরা একটু ইমপ্লিমেন্ট করব ইউজার ডিটেলসকে। সো এই ইউজার ডিটেলস কোথা থেকে আসছে একটু খেয়াল করেন, কিভাবে ইউজার ডিটেলস এখন আসছে। তো ওআরজি স্প্রিং ফ্রেমওয়ার্ক সিকিউরিটি, এই জন্যই আমরা স্প্রিং এর সিকিউরিটিটাকে নিয়েছি। যদি সিকিউরিটিটাকে এই লাইব্রেরিটাকে আমরা না নিতাম বা ডিপেন্ডেন্সি না নিতাম, তাহলে কিন্তু আমরা এই পার্টটাকে খুঁজেই পেতাম না। ইউজার ডিটেলস একটা ইন্টারফেস, ইউজার আমাদের এন্টিটি যেটা আমরা বানিয়েছি, ঠিক আছে, আমরা আজকে বানিয়েছি। তাহলে ও আমাদেরকে আবার কিছু নির্দেশনা দিচ্ছে, যেহেতু ইমপ্লিমেন্ট করছি কিছু মেথড তো নিতেই হবে, তাই না, সেগুলো নিয়ে নিই আমরা। তাহলে আমরা এখানে এটা ক্লিক করলাম, লাল লাইটে ক্লিক করে যেখানে দিয়ে দিচ্ছে ইমপ্লিমেন্ট মেথড, সো ক্লিক করে আমরা সবগুলোকে ইমপ্লিমেন্ট করে নিই। চলেন, হ্যাঁ স্যার, কন্ট্রোল এ দিতে পারেন অল সিলেক্টের জন্য, অথবা ফার্স্টেরটা সিলেক্ট করে শিফট ধরে এটাকে সিলেক্ট করবেন। ওকে, তাহলে আমরা এটাকে নিয়ে নিলাম। অনেক কিছু আমাদেরকে লিখে দিয়েছে, দেখেন এইখান থেকে সিকিউরিটি জিনিসপত্র আসা শুরু করেছে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার একটু ফেলে দিই, যেহেতু দেখতে চাইতেছে। সো আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা রেড লাইট জ্বলবে, ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করব, সবগুলোকে মার্ক করলাম, ওকে করলাম, বাস চলে আসছে। কিন্তু এটার পরে আমি এটাকে আবার কমেন্টটাকে আবার জায়গা মতো নিয়ে আসি। কি হলো চলেন সেটা দেখি, কি কি দিল আমাদেরকে। প্রথমে যে জিনিসটা দিল সেটা হচ্ছে গ্র্যান্ট অথরিটি, তার মানে কারা কারা বা কোন টাইপের ইউজাররা এখানে আসতে পারবে তাদের নামগুলো দিতে হবে। এখানে মূল কথা, ওরা আমাদের কাছে আমাদের রোলগুলোর কথা জানতে চাইছে, সেখানে আমরা রোলগুলোকে পুশ করবো। কোন রোল, ওই যে আমরা একটু আগে যে ইনাম বানিয়ে এসেছি, এই ইনামের রোলগুলো ও চাচ্ছে আমাদের কাছে। আচ্ছা হ্যাঁ, আমরা এটা একটু করে এখানে পাঠাবো। এবার আমাদেরকে বলতেছে গেট পাসওয়ার্ড, সব পাসওয়ার্ড হিসাবে কে কাজ করবে বলছে তাকে আমার কাছে পাঠাবো। সব পাসওয়ার্ড হিসাবে কাজ করবে কি আমাদের পাসওয়ার্ড ফিল্ড, মানে আমাদের পাসওয়ার্ড ফিল্ড কোথা থেকে আসলো, এই যে আমরা যে বানিয়েছিলাম না স্ট্রিং পাসওয়ার্ড, এইটাকে কিন্তু আমরা ওখানে পাস করলাম। ওকে, তো বলছে ইউজার নেম, ইউজার নেম কে কে বলছে ইমেল হচ্ছে আমাদের ইউজার নেম, সো ইমেলকে পাঠিয়ে দিলাম। এই ইমেল কোথা থেকে আসলো, ওই যে আমরা উপরে লিখলাম যে, আরেকবার দেখাই দিই, এই যে ইমেল এখান থেকে যাচ্ছে এন্টিটি থেকে। হ্যাঁ আচ্ছা, এখানে বলতেছে বুলিয়ান ইজ অ্যাকাউন্ট নন এক্সপায়ার্ড, এখানে আমরা যেটা করব আমরা বলবো ট্রু, মানে অ্যাকাউন্ট এক্সপায়ার হয়নি। আচ্ছা এখন বলতে পারেন স্যার এটা কোথায় ইউজ হয়, ওই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি না সাবস্ক্রিপশন বিক্রি করে 1 বছরের জন্য, 1.5 বছর, 2 বছরের জন্য, 5 বছরের জন্য। সো আমরা চাইলে এখানে সেই টাইমটাকে বসিয়ে দিতে পারবো। তো টাইম যখন শেষ হয়ে যাবে অটোমেটিক তার অ্যাকাউন্টকে এক্সপায়ার করে দিবে। সো এক্সপায়ার করে দিলে সে তার সুবিধাগুলো থেকে তাকে আমি বঞ্চিত করব, এটা হচ্ছে সেটা। ওকে, আচ্ছা এখানে আমরা লিখবো ইজ অ্যাকাউন্ট নন লক, এটাকেও আপাতত আমরা ট্রু করে দিব। মানে পুরো অফিসিয়াল মোড আমি এখানে দিচ্ছি না কিন্তু, কারণ অফিসিয়াল মোড যদি এখানে দিতে তাহলে আমাকে আরো অনেক কিছু ম্যানেজ করে আসতে হবে, এতটুকুতে আপনার টায়ার্ড হয়ে যাবে, এর জন্য আমি এখানে বাড়তি ঝামেলা দিচ্ছি না।
ইজ ক্রেডেনশিয়াল নন এক্সপায়ার্ড, এটাকে আমি ট্রু করে দিব। আচ্ছা আমি একটা নেই সেটাকে একটা ফিল্ড নিতে ভুল করেছি, সেটা আমরা এবার এখানে নিয়ে নিচ্ছি। এইখানে এটা প্রাইভেট বুলিয়ান অ্যাক্টিভ, আমরা তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা সেটা চেক করবো এখান থেকে, ঠিক আছে। এটার জন্য আমরা যেটা করব, এখানে আমরা পাঠিয়ে দেব অ্যাক্টিভ। এখন বলতে পারেন এই অ্যাক্টিভের কাজ কি, যেহেতু সবগুলো ট্রু ট্রু দিলেন, এটাতে কেন আপনি বিশেষ কিছু দিলেন? এটা স্যার বিশেষ কিছু দেওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা যখন যে কোনো সিস্টেমে লগ ইন করি, রেজিস্ট্রেশন করি, ওই সিস্টেম আমাদের কাছে একটা মেইল পাঠায় এবং সাথে একটা লিঙ্ক পাঠায়। তো লিঙ্কের মধ্যে যখন আমরা ক্লিক করি তখন সে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দেয়। তো আমরাও ওই মেইল পাঠাবো এবং ওই মেইল থেকে একটা লিঙ্ক পাঠাবো। ওই লিঙ্কের মধ্যে যখন অ্যাক্টিভ করবে তখন আমরা এটা স্ট্যাটাসকে চেঞ্জ করে বাই ডিফল্ট এটাকে অ্যাক্টিভ করব। আর যখন সে রেজিস্ট্রেশন করবে তখন আমি তার এটাকে ফলস করে রাখবো, তার মানে তার অ্যাকাউন্টটা নন অ্যাক্টিভ মোডে থাকবে। যখন সে রেজিস্ট্রেশন করবে তখন তার মোড থাকবে ফলস, মানে নন অ্যাক্টিভ। ইট মিনস সে রেজিস্ট্রেশন করেই আমার সিস্টেমে লগ ইন করতে পারবে না। তাকে সবার আগে তার মেলে ঢুকতে হবে, মেলে ঢুকে যে লিঙ্ক পাঠাবো সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তার মানে আমি চেক করতে চাচ্ছি যে যেই মেইলটা সে দিছে এই মেলের মালিক সে কি না। সো মেল ভেরিফাই করলাম, করার পরে আমি এখানকার স্ট্যাটাস বদলে দিব, বদলে দিলে তখন সে লগ ইন করতে পারবে, তার আগ পর্যন্ত কিন্তু সে লগ ইন করতে পারবে না। আর যদি কোনো কারণে সে এটাকে কোনোই অ্যাক্টিভ না করে, তাকে আমি এই জীবনে ওই মেল ইউজ করে আমার সিস্টেমের সেকেন্ড টাইম তাকে লগ ইন করতে দিব না। এটার জন্য তো আমরা কোনো বুলিয়ান এই যে এটাই অ্যাটাচ করেছি স্যার, এই যে বললাম একটা জিনিস ভুল করেছি, এটাই দেইনি। সো এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এটার মধ্যে। সো এই গ্র্যান্ট অথরিটি এইটাকে এবার আমরা একটু ঠিকঠাক করব, মানে কাদের জন্য আমার এই অথরাইজেশন সিস্টেমটা কাজ করবে। তো আমি এই পুরো পার্টটাকে একটু সরিয়ে দিচ্ছি, এটাই লিখবো আবার। তো আমি এখানে লিখতেছি লিস্ট অফ, যেটা আগে ছিল নিউ সিম্পল গ্র্যান্ট অথরিটি, এটা রেড কালার হয়ে আছে, এটাকে আমরা কন্ট্রোল স্পেস বাদ দিয়ে ঠিক করে দিচ্ছি। তো দেখেন এটা কার কাছ থেকে আসতেছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আবার সেই সিকিউরিটি। সো সিকিউরিটি এই কারণে কিন্তু আমাদের নিতে হয়েছে। হ্যাঁ, এর আমি বলছি কি রোল ডট নেম, তার মানে রোল ডট নেমকে দেখেন, আচ্ছা সরি দুঃখিত, রোলে ক্লিক করি। সো এই রোল মানে কি আমার এই রোল, আর এই রোল মানে কি এইগুলো, আর নেম বলতে আসলে এই ভ্যালুগুলোকে আমি মেন করছি। তাকে আমি সহজ ভাষায় আমি বলে দিচ্ছি, এই রোল ছাড়া কেউ যদি লগ ইনও করে তাকে তুমি প্রপার জায়গায় যেতে দেবে না, রোল তার থাকতে হবে। যদিও লগ ইন করার কোনো চান্স নাই, তারপর আমি ধরে নিলাম কেউ যদি রোল ছাড়া রেজিস্ট্রেশন করেই ফেলে তাকে আমি কোথাও যেতে দেবো না। সো ফার্স্টেই তাকে আমি ব্লক করে দেব এই একটা মেথড দিয়ে। কোথাও দিলাম এই যে। সো এগুলো কিন্তু সব স্প্রিং থেকে বাই ডিফল্ট চাইছে আমার কাছে, আমি শুধুমাত্র তার ভ্যালুগুলোকে তাকে অ্যাসাইন করে দিয়েছি। এটা করি একবার আমি প্রজেক্টটাকে রান করবো, কারণ অনেকক্ষণ প্রজেক্টটা রান হচ্ছে না। সো একবার রান করলাম, এই যে রান হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লেখাগুলো দিকে একটু তাকিয়ে থাকতে। বিশাল একটা এরর খাইছি আমরা, দেখি কি এরর দিচ্ছে আমাদের। আচ্ছা আমি ভুল খুঁজে পেয়েছি, খুব সম্ভবত আমার এখানে ভুল হয়েছে ইউজারে। কই 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 না, এখানে না, টোকেনে। টোকেনে এই যে এইটা ভুল করেছে, এটা কলাম নেম হবে না, এখানে হবে জয়েন্ট কলাম। হ্যাঁ, সেই ভুলের জন্য আমাকে সেখানে আটকে দিয়েছে, কারণ এটা একটা জয়েন্ট কলাম না, ওখান থেকে আসতেছে। তো এই জন্য ইরর পাচ্ছে। তো ভালো হয়েছে ইরর খাওয়ার পরে আমরা একটু বুঝতে পারলাম যে কেন কি হচ্ছে। তো আরেকবার রান করি, দেখি আবার কি বলে। সো এইবার কিন্তু প্রপারলি কাজ করেছে, দেখেছেন কিনা দেখেন, এখান থেকে দেখে দাঁড়ান। সো ক্রিয়েট টেবল টোকেন আইডি ইজ লগ আউট টোকেন ওয়ার্কার ইউজার আইডি, আর এটা প্রাইমারি কি হচ্ছে এটা বলে দিচ্ছে। তারপর টোকেন হচ্ছে কি, এ টেবল হচ্ছে কি ইউজার, ইউজার টেবলে কি কি আইডি, অ্যাক্টিভ, ইমেল, নেম, পাসওয়ার্ড, ফোন, ফটো, রোল, এবং রোলে আবার কি লিখে আছে ইনাম।
তার মানে এই ভ্যালুর বাইরে যদি আপনি কোনো ভ্যালু দেন ও জীবনও এখানে রিসিভ করবে না। ইনাম হচ্ছে কি কনস্ট্যান্ট টাইপের কিছু ভ্যালু, কনস্ট্যান্ট টাইপের কিছু ভ্যালু, মানে আমরা যে কম্বো বক্সে ক্লিক করে যে লিস্টের মতো আসে ওই টাইপের বলতে পারি আমরা। হ্যাঁ, সো এখান থেকে তো আমরা দেখলাম খুব ইজি ইজি মনে হচ্ছে। চলেন আরেকটু আচ্ছা, এটা যে খেয়াল করছেন কিনা জানি না, দেখেন এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করছে, কারণ স্প্রিং সিকিউরিটি লাগাই দেওয়া মানেই এরপরে যত কাজই করবেন আপনাকে পাসওয়ার্ড দিয়েই করতে বলবে। সো এখানে ও একটা পাসওয়ার্ড চাচ্ছে আমাদের কাছে, মানে দিয়ে রাখছে, যদি আমি ইউজ করতে চাই এটা ইউজ করতে পারবো। এটা ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে এটা, এবং এই পাসওয়ার্ড বারবার চেঞ্জ হয়ে যাবে, প্রতিবার রান করবেন প্রতিবারই বদলে যাবে। ওকে, সো ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপাতত এই পাসওয়ার্ড আমরা ইউজ করতেছি না, সো যখন দরকার পড়বে তখন দেখবো। সো সম্ভবত এইটাই আমাদের ডাটাবেস। সো দেখছেন কত টেবল ওপেন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ইউজার টোকেন নামে একটা টেবল তৈরি হবে, এটা নিয়ে আপনার শঙ্কিত হওয়ার কোনো কিছু দরকার নেই, এটা জেপিইউ থেকে অটোমেটিক বানাবে। শুধু টোকেন নামে কিন্তু একটা টেবল তৈরি হবে, এই যে সেটা, এই যে ইউজার নামের টেবল এটা, আর স্টুডেন্ট নামের টেবল তো আমাদের আগেই ছিল। টেবল মূলত তৈরি করছে টোকেন আর ইউজার, আর ইউজার টোকেনটা এমনি আসবে রিলেশনের কারণে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি এই ইউজার টেবলটাকে আরেকবার অল্টার করতে যাই, তো এই যে দেখেন রোল, দেখেন রোলের মধ্যে কিন্তু ভ্যালু সেট করে দিচ্ছে, তার মানে আপনি চাইলেই এর বাইরে কোনো ভ্যালু এখানে দিতে পারবেন না। ক্লিয়ার কি? ওকে, তাহলে এবার আমাদের এই এন্টিটিগুলোতে আরো কিছু কাজ রয়ে গেছে, সেটা এবার করে দিই। সেটা কিছু না, কঠিন কাজ কিছু না, গেটার সেটার নিতে হবে জাস্ট। হ্যাঁ, সো আমরা একটু জেনারেট থেকে গেটার সেটারগুলো নিয়ে নেব, আর টোকেনও তাই, গেটার সেটার আর লাগবে না, রোল তো দরকার নেই যেহেতু ইনাম ক্লাস, ইউজার ওকে ডান। আচ্ছা, আমাদের আরো একটা কাজ এবার করে ফেলতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে ইউজারকে রিলেশন করাইতে হবে, কারণ আমরা তো বলছি যে আমরা মূলত রেজিস্ট্রেশন করবো স্টুডেন্টকে, সে হবে ইউজার, তাহলে এইখানেও তার জন্য একটা রিলেশন বানাইতে হবে। আমি কিন্তু এখন আছি স্টুডেন্টের মধ্যে, বলে নিচ্ছি, খেয়াল করবেন। স্টুডেন্টের মধ্যে আমি লিখবো ইউজারকে, আর ইউজারটা দেখেন, ইউজারকে যখন ইম্পোর্ট করবেন তখন খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন যে এই ইউজারটা আপনার এন্টিটি থেকে আসতেছে কিনা। খেয়াল করছেন তো? এটা আমার প্যাকেজ, তো আমার প্যাকেজ থেকে আসতেছে কিনা। ভুল কারো যদি এইখানে কোনো একটা নিয়ে নেন, তাহলে আপনি পুরো প্রজেক্ট দেখবেন সব ঠিক আছে কিন্তু কাজ করবে না, তো খুব সাবধান। তো আমরা এটা নিয়ে নিলাম, এটার আমরা নাম দিয়ে দিলাম ইউজার, ডান। সো এটার মধ্যে আমরা সম্পর্ক দিয়ে দিই @1 to 1। ওরে মেন হয়ে গেল 1 to 1, 1 to 1। আর আমরা যদি চাই একটা জয়েন কলাম দিয়ে দিতে পারি, নেম, এটা তো মূলত আমরা রিলেশন করছি। হ্যাঁ, ইউজার আইডি, হ্যাঁ হ্যাঁ ইউজার আইডি, কারণ আমরা স্টুডেন্ট টেবলের মধ্যে শুধুমাত্র ইউজার টেবলের একটা আইডি সেট করে রাখবো। ওকে, তাহলে যেহেতু আমি নতুন একটা ফিল্ড নিয়েছি, তাহলে আমার গেটার সেটারটা আবার নিয়ে নিতে হবে ওই একটার জন্য। সো রাইট ক্লিক, জেনারেট গেটার সেটার, একটাই আসবে কারণ বাকিগুলো আগে থেকে নেওয়া ছিল। সো মোটামুটি আমাদের এনটিটি লেভেলের কাজগুলো শেষ করে ফেলছিলাম। ওকে, তো আমাদের এনটিটি লেভেলের কাজ শেষ। তো আমরা যেটা কিছুটা জানি, পুরোপুরি জানতে বললে ভুল হবে, সেটা হচ্ছে আমাদের তারপরে স্টেপে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে রিপোজিটরি লেভেলে কাজ করতে হয়। যেহেতু আমরা দুইটা এন্টিটি নতুন করে নিয়েছি, তো দুইটা রিপোজিটরি আমাদের নতুন করে নিয়ে নিতে হবে। তো আমরা রাইট ক্লিক করে ক্লাসে ক্লিক করবো, কিন্তু এখান থেকে আমরা বানিয়ে ফেলবো ইন্টারফেস, আর এটার আমরা নাম দিব আই ইউজার রিপোজি, আচ্ছা রিপোই দিলাম, এত দিব না, রিপো। ওকে, আচ্ছা একটা একটা করে শেষ করে দিই আগে। তো অবশ্যই এই ক্লাসটা বানানোর সাথে সাথে যেটা করবেন, শুরুতে এসে @রিপোজিটরি এটা 100% লিখবেন। এই একটা শব্দ না লিখে সারা কোড ঠিকঠাক লিখলে আপনার মানে প্রোগ্রাম কাজ করবে না। এই শব্দটা এত মারাত্মক। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা বানাচ্ছি কিভাবে দেখেন, এখানে আমরা লিখবো এক্সটেন্ড
এক্সটেন্ড আমরা এই কারণে লিখতেছি কারণ ও একটা ইন্টারফেস, জেপি রিপোজিটরি ও একটা ইন্টারফেস। তাই আমি বলছিলাম যখন দুই পাশে সেম থাকবে তখন আসবে কি এক্সটেন্ড কিওয়ার্ড, আর যখন ইমব্যালেন্স থাকবে মানে এক পাশে ক্লাস আর এক পাশে ইন্টারফেস তখন ইমপ্লিমেন্টস। ওকে, সো এখানে ইউজারকে খুঁজে পাচ্ছে না, সেই ইউজারকে আমরা একটু খুঁজে দেই বলতে আসলে আমাদের ক্লাসটাকে চিনিয়ে দিতে বলতেছে। সো আমি আবার কন্ট্রোল স্পেস বা প্রেস করলাম, আবারও বলছি ইউজার নেওয়ার সময় খুব সতর্কতার সাথে আমরা নিব, পট করে এটা দিয়ে দিবেন না। সো এটা আমার এন্টিটি থেকে আসতেছে কিনা আমি চেক করে দিয়ে দিলাম। আর এখানে ইন্টিজার কেন দিলাম এটার ব্যাখ্যাও আগে করেছি, আবার করতেছি। যেহেতু আমার আইডির এই ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার, তাই আমি এখানে দিয়েছি ইন্টিজার। যদি আপনি এখানে বলতেন না আমি এখানে লং ব্যবহার করব, ওকে কোনো সমস্যা নেই, লং করলাম আমি, তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে লং, এই লং। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা আমি এটাকে লংই রাখলাম দেন, তাহলে এটাকে লং করলে আমার আর এখানে একটু চেঞ্জ করতে হবে। কই এই যে এখানে এই যে রিটার্নে লং, এখানেও লং, মানে গেটার সেটা চেঞ্জ করতে হবে আর কি, যেহেতু আমার ডেটা টাইপ বদলে গেছে। সো এই হচ্ছে ব্যাপার, এটা হয়ে গেল। দেন আমার পরেরটা আবার, সো এবার আমাকে নিতে হবে টোকেন রিপোজিটরি। আবার নিচ্ছি আমি জাভা ক্লাস, এখান থেকে ইন্টারফেস, এখানে আমরা লিখলাম টোকেন রিপোজিটরি। আচ্ছা পুরো লিখে ফেলছি। ওকে, সো এখানে আবারও @repository। আমি কিন্তু বারবার বলতেছি স্যার ভুলও এই কাজটা তাড়াহুড়া করে ভুল করবেন না, এই অ্যানোটেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ স্প্রিং এর জন্য। রিপোজিটরি কেন নেই হ্যাঁ বলতেছি। সো এটার মধ্যে কিন্তু আর ইউজার আসবে না, খেয়াল করবেন। এখানে আমরা পাঠাবো কাকে? টোকেনকে। একটু আগে আমরা যে টোকেন বানালাম, তো টোকেনের ক্ষেত্রে দেখছেন তো কতগুলো টোকেন আছে। আপনি কিন্তু আপনারটাকে বেছে নেবেন, তার মানে আপনার যে প্যাকেজ থেকে আসবে, ইট মিনস যে আমার এনটিটি প্যাকেজ থেকে টোকেন আসতেছে, এটাকে আমি বেছে নিলাম। সো হয়ে গেল টোকেন। আচ্ছা আমাকে উনি প্রশ্ন করেছে আমরা মানে কি জানো এটার নাম বা এটাকে আমরা কেন রিপোজিটরি বলি? রিপোজিটরি এই কারণে বলি, রিপোজিটরি বলতে আসলে আমরা একটা বোর্ডকে মিন করি বা একটা ব্যাংককে মিন করি, যেটার মধ্যে অনেক কিছু জমা টমা করা আছে। এইখানকার এই জেপি রিপোজিটরির মধ্যে আসলে মূলত বিশাল ব্যাপার স্যাপার লেখা আছে। ইট মিনস আমরা যে আগে ডাও ক্লাস বানাতাম, এই ডাও ক্লাসে যত কোড আছে সবগুলো কোড অলমোস্ট তার কাছে লেখা আছে, আগে থেকে সে লিখে রাখছে আমাদের জন্য। হ্যাঁ, তখন তো আমরা ক্লাস দিতাম, কারণ ক্লাস দিতাম এই কারণে আমরা সব লিখবো তাই, আর এখানে আমরা কিছুই লিখবো না, সব সে লিখে রাখছে, এই জন্য ইন্টারফেস দিলাম। অনেক কোড করা আছে, ইয়েস। কারণ এই যে আমরা যে ডাটা সেভ করেছি বা ডাটা দেখেছি, কোথাও এক লাইন কোড লিখেছি সিলেক্ট স্টার বা এটা কিছুই লিখিনি, এগুলো সব লিখে দিচ্ছে আমাদের জন্য জেপিএ থেকে। সো মোটামুটি এটা ডান। তো তারপরে আমাদের কাজ করতে হয় সার্ভিস লেয়ারে। আমি বারবার এটা মেনশন করতেছি কেন জানেন? যেন আপনাদের লেয়ারিং গুলো মনে থাকে যে কার পরে কোথায় কাজ করতে হবে। এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি বাসায় গিয়ে কাজ করতে পারবেন। তা নাহলে কিন্তু আপনি কোড দেখবেন, কোড লিখবেন, কিন্তু দেখবেন যে এটা নাই ওটা নাই, এখানে লাল সেখানে এই সমস্যা, কারণ আপনি ফ্লোটাই মেনটেন করেন নাই। আমি কিন্তু চাইলে আগে এই এন্টিটি সব লিখে নিতে পারতাম, তারপর যে আমি সিকিউরিটির অ্যাটাচ করতে পারতাম, কিন্তু এত করে যেটা হবে দুনিয়ার লাল কালার চলে যাওয়ার পরে। এই জন্য প্রসেসটাকে আপনি মানবেন, দ্যাটস অল। তো যাই হোক, আমি সার্ভিস লেয়ারে চলে যাচ্ছি এবার। সার্ভিস লেয়ার আবার। সো রাইট ক্লিক করে এখানে আমাকে দুইটা সার্ভিস অ্যাড্রেস নিতে হবে। এটা হচ্ছে টোকেন সার্ভিস, আর যেহেতু সার্ভিস তার মানে এখানেও @সার্ভিস লিখে দিব আমরা, কাজ করবো পরে। আর এখানেও আমরা লিখবো আরেকটা সার্ভিস, ইউজার সার্ভিস, ঠিক আছে তো বানান? হ্যাঁ ঠিক আছে। এইখানে আমরা লিখবো @সার্ভিস। ওকে, চলেন একটু উল্টা কাজ করবো এখন। এই ইউজার সার্ভিস এখানে আমরা ইমপ্লিমেন্ট করব ইউজার ডিটেলস সার্ভিস। এইটা কিন্তু আমাদের বানানো না, খেয়াল করবেন। এখন আমি যেটা নিতেছি এটা কিন্তু স্প্রিং সিকিউরিটি ফ্রেমওয়ার্ক থেকে আসবে, এই যে এটা। তো যেহেতু এটা নিছি, তাহলে এটা কি করতে হবে? কিছু একটা ধার করতে হবে প্যারেন্ট ক্লাসের কাছ থেকে, ওর কাছ থেকে। সো সে ধারটা আমরা করি, করলে আল্লাহ চলে গেল। সো কি করবো মূলত আসলে ইমপ্লিমেন্ট করবো কি
আচ্ছা আমি কি নিলাম শুধু ইউজার ডিটেলস সার্ভিস এসে ইউজার ডিটেলস না ইউজার ডিটেলস সার্ভিস নিতে হবে আমাকে এইটা ঠিক আছে এইটা খেয়াল করবেন সরি আমি একটু ভুল করেছি দেখছেন আমার মেথড এলোমেলো হয়ে যাচ্ছিল এই জন্য আমি আবার চেক করলাম যে কেন এলোমেলো হচ্ছে সো আবার ক্লিক করলাম ইমপ্লিমেন্ট করলাম একটাই মেথড আসার কথা ইয়েস এটাই আমি চাচ্ছিলাম সো মেথডটার নাম পড়েন আপনারা সবাই কি নাম লিখাস যে বলেছি যে উল্টা কাজ করতেছি আসলে এই জন্য আমি এই কাজটা আগে করলাম এটা আসলে আগে করার কথা ছিল না আগে আমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে গিয়ে এই রিপোজিটরিতে কাজ করতে হবে কিন্তু আজকে আমি একটু মানে পেছন থেকে কিভাবে সামনে থেকে কাজ করা যায় স্প্রিং এ তার একটা মজার সিস্টেম আছে বিশেষ করে ইন্টেলিজেন্ট এটা আমি দেখানোর জন্য এটা নিয়েছি আর কি তো চলেন এটাকে নিয়ে আগে কাজ করব যেহেতু আমরা সার্ভিসে কাজ করব তাহলে অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তার যে রিপোজিটরিটা আছে সেটাকে এখানে কল করে দিতে হবে অটোয়ার করে দেবো আমরা এটাকে প্রাইভেট আই ইউজার রিপোজিটরি সো ইউজার রিপো এইবার আমরা আমাদের এই মূল মেথডটাতে কাজ করব আমি এটা পুরোটাকে কেটে দিচ্ছি আমি একটা মেথড লিখে দিচ্ছি এইটা ভয় পাই না আমি পুরোটা বুঝাই দিচ্ছি এইখান থেকে এই পর্যন্ত আমরা নতুন করে নিলাম আচ্ছা প্রথমেই আমাদের কি মেথডের নাম কি বলছে লোড ইউজার বাই ইউজার নেম তার মানে ইউজার নেম আমরা দিব সে আমাকে আস্ত একটা ইউজার লোড করে দিবে আস্ত একটা ইউজার বলতে ওই ইউজারের যত ডেটা আছে সব মানে ইউজারের ডেট অফ বার্থ ইউজারের ফোন নাম্বার ইউজারের ইমেল অ্যাড্রেস ইউজারের পাসওয়ার্ড সব আমাকে সে দিবে বের করে দিবে ক্লিয়ার এই জন্য দেখেন আমি এখানে লিখেছি ইউজার এই ইউজার কি আমার এন্টিটি খেয়াল করবেন এখানে কিন্তু যে ডিটেইলস আসতেছে এই এন্টিটি কেন আসতেছে না এখনো পর্যন্ত এই যে এন্টিটি আমারটা খেয়াল করছেন খুব সতর্ক আমি বারবার বলতেছি একটা কাজ বলে করলে ইরোর জীবনে খুঁজে পাবেন না আপনি আপনার কাছে মনে হবে 100% কোড কারেক্ট সাবধান তো এটা দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা লাল দাগ আছে এটাকে একটু পরে ঠিক করতেছি আমি এটার ব্যাখ্যা একটু পরে করতেছি এই গ্র্যান্ড অথরিটি আমরা বলে দিচ্ছি মানে আমরা বলে দিচ্ছি যে এখানে কোন কোন অথরিটি কাজ করতে পারবে কন্ট্রোল স্পেস ক্লিক করলে চলে আসবে স্যার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কালেকশন আমরা এই কারণেই দিলাম কারণ অনেকগুলো গ্র্যান্ড অথরিটি আছে কারণ আমার 4টা আছে তাই না কে ওই যে স্টুডেন্ট টিচার এমপ্লয়ি অ্যাডমিন ওদের সবাইকে আসলে মিন করতেছি এখানে হ্যাঁ আর এখানে বলতেছি সিম্পল গ্র্যান্ড অথরিটি এটাকে আবার স্প্রিং সিকিউরিটি থেকে নিয়ে দিলাম ডান এইখানে একটা বাড়তি ঝামেলা লিখছি সেটা হচ্ছে রোল আন্ডারস্কোর আমার রোল আসলে এই রোলগুলো কাজ করে কিভাবে সিকিউরিটিতে যেমন অ্যাডমিন তাহলে ও আমাকে বলবে রোল আন্ডারস্কোর অ্যাডমিন যেমন স্টুডেন্ট রোল আন্ডারস্কোর স্টুডেন্ট এইভাবে বলতে হবে রোলগুলোকে তা আমি তো রোলের মধ্যে এগুলো লিখি নাই রোলের মধ্যে আমি শুধু লিখছি স্টুডেন্ট আচ্ছা আমি তারপর আবার রোলটাকে দেখাই দিই আপনাদেরকে এই যে রোল দেখেন আমি রোলের মধ্যে লিখছি শুধু স্টুডেন্ট টিচার এমপ্লয়ি আর অ্যাডমিন কিন্তু আমাকে যখন ওদেরকে নিয়ে কাজ করতে হবে তখন আমার সিস্টেমকে বলতে হবে রোল আন্ডারস্কোর স্টুডেন্ট রোল আন্ডারস্কোর টিচার এই জিনিসগুলোকে বারবার বলতে হবে তো এটা তো আমি বারবার বিভিন্ন জায়গায় লিখে দিব না এই জন্য আমি একবারই এখানে লিখে দিছি যে এই কথাটা তুমি আমার যে রোল আসবে তার সাথে যোগ করে দিবা কনকেট করে দিই এইটাকেই অথরিটি হিসাবে বারবার পাঠাবা ওকে আচ্ছা না তাছাড়া কাজ করবেই না এখানে আমরা বলে দিচ্ছি রিটার্ন যে একটা ইউজারকে যখন আমরা রিটার্ন করছি কারণ ওখানে ইউজার ডিটেলস পাঠাতে হবে তো আমরা বলতেছি ইউজারকে যখন আমরা পাঠাবো তখন কি পাঠাবো ইউজারের ইমেল অ্যাড্রেস পাঠাবো ইউজারের পাসওয়ার্ড পাঠাবো আর তার অথরিটিস পাঠাবো ইট মিনস সে অ্যাডমিন নাকি সে এমপ্লয়ি নাকি সে টিচার নাকি সে স্টুডেন্ট কোন রোল এই রোল আমি তাকে পাঠাবো এইটা ধরেই লগ ইনের পরে তাকে আমি কোথায় নিয়ে যাব এইখান থেকে আমি ডিসাইড করব কারণ সবার জন্য তো লগ ইন প্যানেল একটাই ব্যাপারটা বুঝতে পারছো লগ ইন কিন্তু টিচার স্টুডেন্ট অ্যাডমিন এমপ্লয়ি সবাই এক জায়গা থেকে লগ ইন করবে লগ ইনের পরেই তাদের সিস্টেম অনুযায়ী তাকে আমি ডানে বামে পাঠাই দেবো রয়ে গেছে সে লাল লাইন হচ্ছে ও বলতেছে ইউজার রিপোজিটরিদের মধ্যে একটা মেথড আছে যে মেথডের নাম হচ্ছে ফাইন্ড বাই ইমেল কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ইউজার রিপোজিটরিতে আজের কোনো মেথড নাই আছে নাই খালি তাহলে এটাকে আমরা ঠিক করে দিই চলো আমরা যেটা করবো যে বলছি যে উল্টা কাজ করবো উল্টা কাজটা কেমন এখানে আমরা রাইট ক্লিক সরি এখানে আমরা একটা মাউসটা নেই মাউসটা নিলে ও আমাকে বলতেছে ক্রিয়েট মেথড আই ইউজার রিপোজিটরির মধ্যে দিলাম ক্লিক করে সো আমার জন্য সেই মেথড বানাই দিস আচ্ছা এই মেথডের ব্যাখ্যা কি সেটাও একটু বলে দেই এই যে দিছে সর্বনাশ করে দিছে বানাই তো দিছে কিন্তু সর্বনাশ করে দিছে আমার এখানে আবার ইউজার আসবে অবশ্যই আবার আমার এন্টিটি থেকেই আসবে এটা খেয়াল করবেন
কারণ অবজেক্ট দিয়ে দিলে অবজেক্ট পাস করে দিলে আবার বের করতে সমস্যা হবে। আচ্ছা, এই মেথডের আসলে কাজ কি সেটা একটু আপনাদেরকে এবার ব্যাখ্যা করি। তা আমরা বলেছিলাম যে সেভ, আপডেট, ডিলিটেড, এই যে মেথডগুলো আছে, এই যে কাজগুলো আছে, এই কাজগুলো করার জন্য যেই ধরনের কোয়েরি লেখা দরকার এই ধরনের কোয়েরি ওর কাছে অলরেডি লেখা আছে। কিন্তু এখন আমার এমন একটা কোয়েরি দরকার যে কোয়েরিটা হচ্ছে আমি খুঁজে বের করবো ইউজার দিয়ে, মানে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজারকে। ইট মিনস সিলেক্ট স্টার ফর্ম ইউজার হোয়ার ইমেল অ্যাড্রেস ইকুয়ালস টু এইটা, এই ধরনের একটা কোয়েরি আমাকে লিখতে হবে। এই কোয়েরি তো ও আর আগে থেকে জানে না যে আমার এটাই লাগবে, জানে না। তাহলে এইটা ওকে এবার আমাকে জানিয়ে দিতে হবে। সো এখন আমরা যেটা ইউজ করব, এতদিন আপনারা যেটা নাম শুনে আসেন সেটা হচ্ছে শুধু SQL, মানে কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর আজকে একটা নতুন জিনিসের নাম শুনবেন, সেটার নাম হচ্ছে JQL, JPA কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সরি JPQL বলা হয়, JPA কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই JPA কোয়েরি ল্যাঙ্গুয়েজটা একটা মজার স্ট্রাকচার মেনে চলে। JPA ফুল ফর্ম, হ্যাঁ, জাভা পার্সেস API। হ্যাঁ, সো ও কিভাবে কাজ করে সেটা একটু বলে দিই আপনাদেরকে। আচ্ছা চলো এটা দেখায় দিই। সো একটু খেয়াল করেন স্ক্রিনটার মধ্যে, এখানে বলে দিয়েছে, যদি দেখেন আপনি যদি ডিস্টিংক্ট একটা শব্দ আছে না ডাটাবেসে, যেটা ডুপ্লিকেট ডাটা যেন না আসে এটার জন্য। সো যদি আপনি কোনো কোয়েরিতে ডিস্টিংক্ট ইউজ করতে চান তাহলে ওরা বলছে আপনি শুধু এতটুকু লিখবেন যে ফাইন্ড ডিস্টিংক্ট বাই লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম। এই এতটুকু যদি লিখে দেন তাহলে ও আপনার জন্য কি লিখবে জানেন? ও আপনার জন্য লিখবে সিলেক্ট স্টার ফর্ম স্টুডেন্ট, সরি স্টার না তো, এখানে লাস্ট নেম ফার্স্ট নেম আছে। সো তাহলে তখন আপনাকে লিখতে হবে ডিস্টিংক্ট লাস্ট নেম ফার্স্ট নেম ফর্ম স্টুডেন্ট। সো এই পুরো কোয়েরিটা আপনি এতটুকু জন্য এতটুকু দিয়ে সে লিখে দেবে। এটা কিওয়ার্ড, এটা দিয়ে হচ্ছে ডুপ্লিকেট ডাটা বন্ধ করবে। ওই যে পাশে কোয়েরিটা আছে, হ্যাঁ, এবং এই যে সরি দেখেন দিতে আমি তো ব্যাক করলাম, এই যে পাশে পুরো কোয়েরি লিখে আছে। সো আপনি লিখবেন এতটুকু, ও আপনার জন্য এতটুকু কাজ করে দিবে। তবে শর্ত একটা আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে অবশ্যই আপনাকে শুরুতে এরকম ফাইন্ড লিখতে হবে, তারপর ক্যাপিটাল দিয়ে বি শুরু করে বাই লিখতে হবে, তারপরে আপনাকে লাস্ট নেম বলেন বা ফার্স্ট নেম বলেন এগুলো আপনাকে আপনার যে এন্টিটি আছে সেই এন্টিটি থেকে নিতে হবে। একটু সহজ করে বলি, এবার দেখেন আমি বলছি কি লিখতে হবে ফাইন্ড, তারপর লিখতে হবে কি বাই, তারপর লিখতে হবে কি ইমেল। তার মানে ইমেল নামে একটা কিছু অবশ্যই আমার ইউজারের মধ্যে অবশ্যই থাকতে হবে। এখন আপনি যদি বলতেন যে ফাইন্ড ইউজার বাই ফোন নাম্বার, তাহলে আমি এখানে মেথড লিখতাম ফাইন্ড বাই ফোন। হ্যাঁ, সো লাস্ট নেম ফার্স্ট নেম আমার এখানে থাকতে হবে, থাকলে পেতাম আমি। এখানে আমি লিখতে পারি যে ফাইন্ড বাই নেম। কেন লিখতে পারবো আমি? কারণ আমার এখানে নেম নামে প্রপার্টি আছে। সো যেটা দেখাইছে তার মানে ওর এখানে লেখা আছে স্ট্রিং ফার্স্ট নেম স্ট্রিং লাস্ট নেম, সো ওইটাকে মিন করছে। ক্লিয়ার? এটার জন্য কি JPA লাইব্রেরির নাম? হ্যাঁ, সো ও যত কোয়েরি লেখার দরকার এই কোয়েরি ও লিখে দিবে আমাদের জন্য। আচ্ছা, সো আমাদের ইউজার রিপোজিটরি কাজ কিন্তু শেষ। হ্যাঁ, ইউজার সার্ভিসের কাজও শেষ। অতটুকু দিয়ে আমরা ইউজার সার্ভিস কনফার্ম করে দিব। এবার আমরা একটু কষ্ট করে আবার চলে আসবো আমাদের টোকেন রিপোজিটরি আছে, এটাকে আই দিয়ে নিয়েছে, তাকে না দিলে না দিয়েছি টোকেন রিপোজিটরির মধ্যে। সো এইখানে আমাদের এমন কিছু ডাটা লাগবে যে ডাটাগুলো JPQL দিয়েও আনা সম্ভব না। তার মানে এখানে আমাকে ডিরেক্ট কোয়েরি লিখতে হবে এবার। সো ডিরেক্ট কোয়েরি লিখবো এবার কিভাবে চলে এবার সেটা আমরা শিখি। সেখানে আমার দুইটা মেথড আমি আগে থেকে লিখে রাখছি। এটা জাস্ট কিছু না, ফাইন্ড বাই টোকেন, মানে আমি শুধু টোকেন দিয়ে মানে ওইটাকে খুঁজে বের করে নিয়ে আসবো এটা। কিন্তু এই জিনিসটার জন্য আমার কোয়েরি লাগবে। দেখেন আমি কি বের করতে চাই, আমি ঠিক করে নিই তারপর বলছি। আমার লাগবে লিস্ট অফ টোকেন, ফাইন্ড অল ইউজার বাই টোকেন। মানে আমি একটা টোকেন দিব, ওই টোকেন দিয়ে সরি একটা ইউজার আইডি দিব, ওই ইউজার আইডি দিয়ে আমি দেখবো ওর কাছে কতগুলো টোকেন আছে এবং সবগুলো টোকেনের লিস্ট যেন সে আমাকে দেয়। তো এইটা বের করতে হলে আমার আসলে JPQL দিয়ে মানে সম্ভব না। JPQL এর কাছে ওই ক্ষমতা আর নাই, কারণ এই কোয়েরিটা একটু ঝামেলা। তো এই জন্য আমি যেটা করছি যে না, আমি আর JPQL ইউজ করবো না, আমি ডাইরেক্ট মানে SQL ইউজ করবো। কিন্তু এই SQLটা আবার একটু ডিফারেন্ট আবার ডিফারেন্ট মনে করলে ডিফারেন্ট। যেমন আমি লিখতেছি
ফার্স্টে @query। সো @query দিয়ে আমি ওকে বলে দিচ্ছি যে নিচে যে কথাগুলো আছে এগুলো বেসিক এসকিউএল, সো এটাকে তুমি তার মতো করে পড়বা। ওকে, আর এখানে আমি বলে দিচ্ছি সিলেক্ট টি ফর্ম টোকেন টি, এটা তো আমরা জানি, অ্যারেঞ্জ করে দিছি আমরা। দেন ইনার জয়েন করেছি কার সাথে? আমরা ইউজারের সাথে। সো ইউজারকে আমরা বলছি ইউ অন কিসের বেসিসে? টি ডট ইউজার আইডি, মানে টোকেনের মধ্যে যে ইউজার আইডিটা আমরা রেখেছি সেটার সাথে ইউজারের যে ইউজার আইডিটা আছে সেটার সাথে মিল করে। হোয়ার টি ডট ইউজার আইডি ইকুয়ালস টু ইউজার আইডি অ্যান্ড টি ডট লগ আউট ইকুয়ালস টু ফলস। মানে টোকেন আইডি তো নিবা, কিন্তু সব টোকেন আইডি নিও না, শুধু ওইটাকেই নিবা যেটা এখনো লগ আউট করে নাই। যেটা লগ আউট করে ফেলছে সেই টোকেনটা আমার দরকার থাকে, সেটা তো অকাজের টোকেন, ওটা আমার লাগবে না। যেটা লগ আউট করে নাই, লগ আউটে যেটা ফলস লেখা আছে সেই টোকেনটা আমার লাগবে। ক্লিয়ার? লগ আউট ফলস রাখা মানে হচ্ছে সে এখনো লগ ইন করা অবস্থায় আছে, আর লগ আউট যখন ট্রু হয়ে যাবে তার মানে তো সে বের হয়ে গেছে। তাহলে আমি শুধু সেগুলোকেই খুঁজে বের করব, এই জন্যই আমার এই ধরনের একটা কোয়েরি লাগবে। কোটেশন কেন ইউজ করছি এটা একটা মজার প্রশ্ন ছিল। ফাইন, ট্রিপল কোটেশন ইউজ করছি এই কারণেই, কারণ এখানে আমি আসলে মাল্টিপল লাইন লিখতে চাই। তাই তা নাহলে কি করতে হইতো? আমাকে একটা লম্বা লাইন লিখতে হইতো, অথবা আমাকে যেটা করতে হইতো কনকেট করতে হইতো প্লাস চিহ্ন দিয়ে। সো দুইটার একটা আমি করতে চাই নাই, এই জন্য আমি ট্রিপল কোড দিছি। ট্রিপল কোডের মধ্যে আমি চাইলে মাল্টিপল লাইন লিখতে পারবো। হ্যাঁ, না আপনি জাভা স্ট্রিং, এটা কিন্তু স্ট্রিং ভ্যালু একটা জাস্ট, সো স্ট্রিং এ আপনি লিখতেই পারবেন ট্রিপল কোড ইউজ করে, মাল্টিপল লাইন পাইথনেও করা যায়। আচ্ছা ফাইন, তো তারপরে কাজ শুরু করবো আমরা। সো এবার আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে JWT কে নিয়ে কাজ করতে হবে। টি, হ্যাঁ, জেসন ওয়েব টোকেন। সো এইটাকে নিয়ে এখন আমরা কাজ করবো, কজ এই কনফিগারেশনটা পরে আমাদের সামনে আগাইতে হবে। হ্যাঁ, তো চলেন এই কনফিগারেশনটাকে আমরা রেডি করি। এটা মোটামুটি খুব বড় একটা কোড। আচ্ছা, সো এটার জন্য যেটা করবো, আমি একটা নতুন প্যাকেজ দিব। ওই জেসনের কাজটা পুরোটাই একটা টোকেনের, মানে একটা প্যাকেজের মধ্যে রাখবো, যেন আসলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। হ্যাঁ, সো এই জন্য আমি নতুন একটা প্যাকেজ ওপেন করতেছি। এখানে নিউ থেকে যে নতুন প্যাকেজ নিলাম, এটার নাম দিলাম আমি JWT। এই প্যাকেজের মধ্যেই আমরা আমাদের কাজগুলো করব। আচ্ছা, সো আমরা যেটা করলাম যে আমরা একটা প্যাকেজ নিলাম, যদিও আমি এটা রেকর্ডে রাখি নাই, সো আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে রাইট ক্লিক করে নিউতে গিয়ে আমরা প্যাকেজে ক্লিক করে একটা নাম দিব, যে নামটা হচ্ছে JWT। ওকে, সো এবার আমরা JWT এর মধ্যে একটা ক্লাস বানাবো। এই ক্লাসটার আমরা নাম দিচ্ছি JWT সার্ভিস। ও সার্ভিসের কাজটাকে কমপ্লিট করবে আমাদের এখানে, ঠিক আছে? তো আমরা এটাকে নিয়ে নিলাম। সো JWT যখন সার্ভিসটাকে নিয়ে কাজ করবে, তাহলে ও একটা সার্ভিস, তারপরে ওকে সার্ভিস অ্যাড্রেস দিয়ে দিব আমরা আগেই, ঠিক আছে? আর এখানে আমরা অটো এর করে নিব টোকেনটাকে। সো প্রাইভেট টোকেন রিপোজিটরি, কারণ টোকেনের রিপোজিটরিটা আমরা মূলত এখানে ব্যবহার করব। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি একটা বিশাল কিছু লিখে বলছি প্রাইভেট ফাইনাল স্ট্রিং, আর এখানে আমি একটা লিখলাম সিকিউরিটি কি। এই সিকিউরিটি কিটা সচরাচর 64টা ক্যারেক্টার মিলে হয়, ঠিক আছে? আপনি চাইলে আরো বেশি নিতে পারেন, সমস্যা নেই। তবে না, বিল্ড ইন না স্যার, এই সিকিউরিটিটা কি, এই সিকিউরিটি কিটাই আপনার ইউনিক বানাইতে হবে। ইউনিক বলতে আপনার মন মতো হবে, ইভেন তো আপনি চাইলে আপনার সব ফ্রেন্ডের নাম ঠিকানা লিখে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এইটা দরকারটা কোথায় সেটা বলি। আমরা যে টোকেনটাকে বানাবো, যেটা JWT টোকেনটা, এই টোকেনটার মূল হিসেবে এই সিকিউরিটি কি কাজ করবে। এই সিকিউরিটি কি যতক্ষণ পর্যন্ত ওই টোকেনের সাথে না মিশবে, ততক্ষণ পর্যন্ত ওই টোকেনের অ্যাকচুয়াল মানে বা টোকেন যে আসলে ভ্যালিডেট করা যাবে সেটা আর করা যাবে না। আমি কি বুঝাতে পারতেছি? আমি আরেকটু সহজ করি, শুনেন। আপনারা তো অনেকেই সিএসসিতে পড়ছেন, যারা সিএসসিতে পড়েন নাই তাদের জন্য একটু শেয়ার করি। সিএসসিতে একটা সাবজেক্ট আছে খুব সম্ভবত নেটওয়ার্ক সিকিউরিটি বা ক্রিপ্টোগ্রাফি। সো এই ক্রিপ্টোগ্রাফির একটা মূল কাজ হচ্ছে গিয়ে যে আমাদের ডাটাগুলোকে এনক্রিপ্ট করে দেওয়া। সে কথা আমি লিখলাম আই এম এ জাভা প্রোগ্রামার। এই কথাটাকে যখন আমরা নেটওয়ার্কে পাস করব, নেটওয়ার্ক বলতে আমি আসলে মিন করতেছি, ধরেন আমরা মেইলে পাস করলাম, অথবা আমরা হোয়াটসঅ্যাপে পাস করলাম, অথবা আমরা মেসেঞ্জারে পাস করলাম। এই পাস করার সময় এই মেসেজটা দেখতে আর আই এম এ জাভা প্রোগ্রামার বা
এই টাইপের যে কথাটা হুবহু এই কথাটা নেটওয়ার্কে যাবে না, প্লেন টেক্সটে যাবে না। হ্যাঁ, সো এই যে কথাটা লিখলাম এটাকে বলা হয় প্লেন টেক্সট। সো এই প্লেন টেক্সটটাকে আমি যেটা করব, এইটাকে কোনো একটা অ্যালগোরিদম ব্যবহার করে এইটাকে আমি চেঞ্জ করে দিব, মানে এটাকে আমি এনকোড করে ফেলবো। এনকোড করে ফেলা মানে ওটা খালি চোখে দেখলে আর কেউ বুঝবে না যে এইটার আসলে মানেটা কি বা এটার মধ্যে কি লেখা আছে। সো এই যে কোডটাকে আমি কনভার্ট করব, এই কোডটাকে বলা হয় সাইফার কোড বা সাইফার টেক্সট। ওকে, সো আমি এটাকে আসলে মূলত সাইফার টেক্সটে কনভার্ট করে ফেলবো। তো এই সাইফার টেক্সটটা হচ্ছে গিয়ে কি সেটা একটু বলি। সাইফার টেক্সট বানানোর জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ান আপনার প্লেন টেক্সট প্লাস অ্যালগোরিদম প্লাস সিকিউরিটি কি, এই তিনটা জিনিস মিলিয়ে তৈরি করা হয় একটা সাইফার টেক্সট। তার মানে এই অ্যালগোরিদমের মাধ্যমে কি হবে, আপনার মূল লেখাটা বদলে যাবে। তো মূল লেখাটা বদলে গেলে যেটা হবে, আমরা এখানে যে অ্যালগোরিদমটা ব্যবহার করবো সেই অ্যালগোরিদমটা সবাই জানে, ওয়ার্ল্ডের সবার কাছেই সেম পরিচিত, এবং এই অ্যালগোরিদমটা যে কি অ্যালগোরিদম আমি ব্যবহার করছি এটা দেখা যাবে, এটা যে কেউ দেখতে পাবে। তার মানে কি ওই অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা তাহলে হ্যাকাররা জানে, কিন্তু ওই অ্যালগোরিদমটাকে ইউজ করতে হলে একটা সিকিউরিটি কি দিতে হবে, যেই কিটা হচ্ছে আসলে এই কি, সে এই কি যদি আমি তাকে না দেই সে ওই অ্যালগোরিদম ব্রেকডাউন করতে পারবে না, মানে ওই কথাগুলোর অ্যাকচুয়াল মানে কি সেটা সে খুঁজে বের করতে পারবে না। হ্যাঁ, এনকোডেড কি। ওকে, সো এটাতে আমরা কনভার্ট করব। সো এটাতে কনভার্ট তো আমরা করলাম, সো এটাকে কনভার্ট করতেও এটা লাগবে, আবার ডিকোড করতেও আমার এই সেম কোডটাই লাগবে। সো এইটাই হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিকিউরিটি কি। এই কোডটা আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন, বিভিন্ন সাইট থেকে বানিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট বানিয়ে দিবেন তেলিয়ে। আমি একটা বসাই দিয়েছি আর কি, দেখেন না সব হাবি যাবি। মনে না থাকলে আমি তো যেহেতু এই প্রোগ্রাম আমি বানাইছি, সো আমি এটাকে চেঞ্জ করলে আমার কাজ করবে আমার মতো করে, ঠিক আছে। সো এটা প্রোগ্রামে একবারই লিখবো আমরা, বারবার লেখা যাবে না, কারণ অলরেডি যদি এটাতে কোনো টোকেন তৈরি হয়ে যায় সিকিউরিটি কি দিয়ে, ওই টোকেন ইনভ্যালিড হয়ে যাবে যদি আমি নতুন কি লাগাই দিই। বুঝতে পারছি তো, কারণ ওইটা তো আগের কি দিয়ে বানানো, সো ওটাকে ডিকোড করতে হলে আগের কি লাগবে, সো আগের কি তো আমার কাছে নাই, হারাই ফেলে তো বিপদ, সো এটাকে রাখতেই হবে। ওকে, এই ফাইনাল শব্দটার মানে হচ্ছে জাভাতে কনস্ট্যান্ট। জাভাতে কনস্ট্যান্ট শব্দ ব্যবহার করা যায় না, ফাইনাল দেওয়া মানে কনস্ট্যান্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, তো এটাকে আমি আসলে ফাইনাল করলাম কনস্ট্যান্ট করার জন্য, যেটা এটাকে কেউ চেঞ্জ করতে না পারে। ওকে, তো তারপরে যে মেথডটা লাগবে সেই মেথডটা হচ্ছে এইটা। সো মেথডটার নাম কি, প্রাইভেট, মেথডের টাইপ হচ্ছে ক্লেমস। ক্লেমস এটাকে আমি ইম্পোর্ট করব অবশ্যই, দেখছেন কোথা থেকে, আইও জেসন ওয়েব টোকেন থেকে। ওকে, সো এটা কিন্তু যে আমি যদি শুরুতে লাইব্রেরিগুলো না নিতাম তাহলে কিন্তু একটাও খুঁজে পেতেন না আপনি, সো লাইব্রেরি নিতেই হবে। হ্যাঁ, ওই যে জ্যাকসন নিলাম, জেডিডব্লিউ ইমপ্লিমেন্ট নিলাম, এপিআই নিলাম, এই তিনটা থেকেই কাজগুলো হচ্ছে। সো এটাকে আমি ইম্পোর্ট করবো জেসন ওয়েব টোকেন থেকে। গেট সিগনেচার কি, এটা ইরোড দিচ্ছে, এটাকে আমি একটু পরে ঠিক করতেছি। তার আগে একটু আপনাদেরকে এই কথাটার মানেটা কি সেটা একটু বুঝাই দিই। এই মেথডটার মানে হচ্ছে, শুরুতে বলছি এক্সট্রাক্ট অল ক্লেম। ইট মিনস একটা জেডব্লিউটি টোকেনের মধ্যে যা যা থাকে সেগুলোকে আমি ডিভাইড করতেছি, পার্স করতেছি। আসলে পার্স করা মানে হচ্ছে আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করব। একটা জেডব্লিউটি টোকেনে আসলে কি কি থাকে চলেন সেটাকে একটু জেনে নিই। আমরা একটু ওই যে চলে আসলাম অফিসিয়াল সাইটে jw.io তে। এখানে আমাদেরকে বলতেছে হোয়াট ইজ JSON ওয়েব টোকেন। সো JSON ওয়েব টোকেন JWT is a open standard that define a compact and self-contained way for securely transmitting information between parties as a JSON object. সো JSON অবজেক্ট আকারে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টির সাথে বা বিভিন্ন এপিআই থেকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে ডাটা শেয়ারিং করার জন্য একটা এক্সট্রা সিকিউরিটি ফিচার আমাদেরকে দিয়ে থাকে। সো আরো কিছু বলা আছে, এটা কি অ্যালগরিদম ইউজ করেছে আমরা এত ডিটেলস আপনারা একটু বাসায় পড়বেন। আমি মূল যে জায়গাটা মূলত সেটা দেখাবো, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ আ JSON ওয়েব টোকেন স্ট্রাকচার। এটা JSON ওয়েব টোকেনে আসলে কি কি স্ট্রাকচার থাকে। সো মূলত একটা JSON ওয়েব টোকেনের মধ্যে তিনটা পার্ট থাকে। ফার্স্ট যে পার্ট, সেই পার্টের নাম থাকে হচ্ছে হেডার, সেকেন্ড পার্টের নাম থাকে পেলোড, এন্ড থার্ড পার্টের নাম থাকে সিগনেচার। এই সিগনেচারটাই কিন্তু স্যার আমাদের এইটা, ঠিক আছে। ওকে, তো এই প্রতিটা পার্ট আবার এরকম একটা ফুল স্টপ চিহ্ন বা একটা ডট চিহ্ন দিয়ে সেপারেট করা থাকে। তার মানে এটা হচ্ছে গিয়ে হেডার, এটা হচ্ছে তার পেলোড, এটা হচ্ছে তার সিগনেচার। সো হেডারের মধ্যে মূলত কি থাকে দেখেন, আমাদেরকে বলে দিচ্ছে
The header typically consists of two parts: the type of the token, which is JWT, and the signing algorithm begin use, such as HMAC, SH8 বা SHA-256 বা RSA, এগুলো হচ্ছে সব অ্যালগোরিদমের নাম, এনক্রিপশন অ্যালগোরিদমের নাম। সো আমরা এখানে যেটা ইউজ করবো সম্ভবত আমরা HMAC বা SHA-256 ইউজ করবো এখানে। সো ফার্স্ট পার্টের মধ্যে মূলত আসলে এই স্ট্রাকচারটা, এই অ্যালগোরিদমটা ও বলেই দিবে। ওই যে বলেছি যে অ্যালগোরিদম সে পাবলিশ করে দিবে, যে কেউ চাইলে অ্যালগোরিদম দেখে বলতে পারবে অ্যালগোরিদমটা কি ছিল, ঠিক আছে, যদি টোকেন তার কাছে থাকে। যদি টোকেন তার কাছে ডিরেক্টলি যাওয়াটা খুব টাফ, মানে সে ডিরেক্টলি আসলে দেখতেই পারবে না, আমরা টোকেনটাকে লুকায় রাখবো বিভিন্নভাবে। আচ্ছা, পেলোডে কি থাকবে দেখেন এবার। সো পেলোডটাই হচ্ছে আসলে আমাদের মূল জায়গা। সো পেলোডে কি থাকবে, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য টোকেন ইজ দ্য পেলোড হুইচ কন্টেইন দ্য ক্লেইমস। দেখেন আমরা এখানে কি বের করতেছি, ক্লেইমস, আমরা নাম দিয়েছি কি অল ক্লেইমস। তো আমরা মূলত আসলে এই সেকেন্ড পার্ট থেকেই, পেলোড থেকেই সবগুলো ক্লেইমকে বের করে নিয়ে আসবো। সো ক্লেইমের মধ্যে কি কি থাকে, সো ক্লেইম আর স্টেটমেন্ট অ্যাবাউট অ্যান এন্টিটি, টিপিক্যালি দ্য ইউজার, মানে সচরাচর ইউজারের ইনফরমেশন থাকবে এই ক্লেইমের মধ্যে। অ্যান্ড অ্যাডিশনাল ডাটা, আরো কিছু ডাটা আমরা যদি চাই সেগুলোকে আমরা এখানে অ্যাটাচ করতে পারবো। আর এখানে পরে লাভ নাই, একটা স্ট্রাকচার ইজ লাইক দ্যাট, ঠিক আছে। যেমন একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের মধ্যে মূলত আমরা ইউজার নেমকে পাঠাই, তারপরে এখানে আমরা আমাদের মতো করে এটাকে চেঞ্জ করবো, এখানে আমরা রোল পাঠাবো, তার রোলটা কি, সে রোলটা আমরা এখান থেকে দেখতে পাবো। আর এখানে আরো দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তার মানে তার প্রোডাকশন ডেট, মানে কবে এই টোকেন তৈরি হয়েছে, কখন, নট অনলি কবে, কখন, কোন মিলি সেকেন্ডে তৈরি হয়েছে, এই পুরো ডাটাটা আমরা এখানে স্টোর করে রাখবো। এবং এটা কতক্ষণ পরে আবার এক্সপায়ার হয়ে যাবে সেই ডাটাও এখানে থাকবে মিলি সেকেন্ডে। আমি কি বুঝতে পারতেছি? তাহলে যেটা হবে, আমরা এই টাইমের উপর ডিপেন্ড করে আমরা বুঝবো এই টোকেনের হায়াত কতটুকু আছে, বা আসলে আছে না এটা নাই হয়ে গেছে। থার্ড পার্ট ইজ দ্য সিগনেচার পার্ট। সো যেখানে আসলে মূলত আমাদের এই সিগনেচারটা থাকবে, সিগনেচারের মাধ্যমে মূলত আমরা এই টোকেনটাকে ভ্যালিডেট করব। সো চলেন আমরা একটা স্যাম্পল দেখি, দেখেন। সো বলেছি এই যে সেই টোকেন, এই দেখেন টোকেনের ফার্স্ট পার্ট, সরি দিস ওয়ান ইজ হেডার, this one is payload, last one is signature বা কি। সো দেখেন এরকম তিনটা পার্টে আসবে। যতক্ষণ পর্যন্ত ভ্যালিড সিগনেচার তার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত এই টোকেন ভ্যালিডেট হবে না। ইট মিনস আমার ক্ষেত্রে হচ্ছে এইটা ওর কাছে পাস হবে কোনো একটা ভাবে। সো এইটা যতক্ষণ পর্যন্ত তার কাছে পাস না হবে ততক্ষণ পর্যন্ত সে আমার টোকেনের অ্যাকচুয়াল মানে মিনিং বের করতে পারবে না, বা এটা কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, কোনো কিছুই হবে না, সব ব্লক হয়ে থাকবে। তারপরে পার্ট হচ্ছে আসলে আমরা এই মেথডটাকে কল করে রেখেছি, কিন্তু মেথডটা আমরা বানাইনি এখনো পর্যন্ত। এই মেথডটাকে আমরা এখন বানাবো এখানে। এই মেথডটা এখানে বানালাম। সো মেথডটা কাজ কি, আমরা বলছি গেট সাইন ইন কি, মূলত আসলে এই যে এই কিটাকে মূলত এইখানে পাস করবে। সো পাস করার জন্য আমরা বানাইলাম কি, দেখেন এখানে আমরা দিলাম সিক্রেট কি, কন্ট্রোল স্পেস বার দিয়ে এটা আমরা নিলাম কি জাভা এক্স এনক্রিপশন থেকে। হ্যাঁ, সো এখান থেকে আমরা দিলাম গেট সাইন ইন কি, এই যে মেথডটার নাম, দেখেন এররটা কিন্তু এখন সলভ হয়ে গেল। এখানে আমরা বলতেছি বাইট কি, বাইট ডিকোডার, ও আসলে ডিকোডার হিসাবে কাজ করবে। সো ডিকোড করার সময় সে বেস 64 একটা অ্যালগরিদম আছে, এইটাকে ব্যবহার করবে, এটাকে ব্যবহার করবে এবং ব্যবহার করে এটাকে ডিকোড করবে। কিন্তু ডিকোড করতে হলে তার কি লাগবে, সিকিউরিটি কি লাগবে, যে কিটা আমি এইখানে ডিক্লেয়ার করে রাখছি। সো এই কিটার মাধ্যমে সে এইটাকে বানাবে এবং এটাকে ডিকোডও করবে। আর দেন রিটার্ন করবে কি আমাদের কি, আর যে HMAC, এই যে আমরা একটা অ্যালগরিদম লিখেছিলাম, HMAC অ্যালগরিদমটাকে আমরা এখানে ব্যবহার করব, ব্যবহার করে ওই কিগুলোকে আমরা তার কাছে পাঠিয়ে দিব। ইট মিনস মূলত এই কিটাকে আমরা আবার কনভার্ট করে এটাকে পাঠাবো। সো এখন আমরা যে মেথডটা নিব, এই মেথডের কাজ হবে টোকেনকে জেনারেট করে দেওয়া। আমরা যে টোকেনটাকে বানাবো সেই টোকেনে কোন পার্টে কি থাকবে সেটা আমরা সেট করব, বুঝতে পারছি? সো আমরা এখানে দিয়ে দিলাম এইটা। সো মেথডের নাম হচ্ছে কি জেনারেট টোকেন। সো এখানে অবশ্যই আমরা ইউজারকে পাঠাবো, অবশ্যই আমাদের ইউজার এন্টিটিকে। সো ইউজার এন্টিটিকে আমরা যখন পাঠাচ্ছি তখন দেখেন আমরা কি বলতেছি, আমরা বলতেছি JWTs ডট বিল্ডার, মানে বানাবা, কাকে বানাবা, JWT মানে টোকেনকে বানাবা। বানানোর সময় কি করবা, বলছি সেট সাবজেক্ট সেট করবা। দেখেন তো আমরা এখানে বলছিলাম না, কই জানো, এই যে সাবজেক্ট, হ্যাঁ, এই সাবজেক্টকে সেট করবা। তো সাবজেক্টের মধ্যে কি পাঠাবা, তা আমি বলে দিচ্ছি সাবজেক্টের মধ্যে তুমি পাঠাবা কি আমার কি
ইউজারের ইমেল অ্যাড্রেস, বিকজ এটাই আমার কিন্তু ইউজার নেম। সো দেখেন এই জন্য আমি মেথড একটা কমেন্টও লিখে রেখেছি, সেট ইমেল অ্যাজ সাবজেক্ট। তারপর আমি বলতেছি আবারও ক্লেমের মধ্যে আমি পাঠাবো কি রোল আসবে কোথা থেকে ইউজার ডট গেট রোল, ইউজারের কাছ থেকে ইউজারের রোলটাও আসবে। তার মানে আমি এখানে ইউজারের রোলটাও দেখতে চাই, দেখছেন। তারপরে হেডার না, পেলোড বানাচ্ছি আমি এখান থেকে, ওকে। আচ্ছা, তারপরে আমি বলতেছি সেট ইস্যু ডেট, তো আমি বলতেছি ডেট ডট সিস্টেম কারেন্ট মিলি সেকেন্ড। তার মানে আপনি যখনই তৈরি করবেন তখনকার যে মিলি সেকেন্ডটা আছে এইটা হবে তার ইস্যু ডেট। দেন আমি বলতেছি সেট এক্সপায়ারেশন, মানে কখন এটা মারা যাবে। তাই বলতেছি নিউ ডেট সিস্টেম কারেন্ট মিলি সেকেন্ড, মানে সিস্টেমে যে সেকেন্ডটা আমরা বানাইছি তার সাথে আমি যোগ করছি 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড ইন্টু 1000 মানে মিলি সেকেন্ড। তার মানে এই পুরাটাকে বানিয়ে সে এটা কি করবে, এটাকে সেট করে দিবে তার এক্সপায়ারি সময় হিসেবে। তার মানে 24 ঘন্টা থাকবে তার এক্সপায়ারি। এখন যদি আপনার একদিন, সো আপনি যদি আর কমাতে মন চায় তাহলে আপনি এখানকার এই ডিজিটগুলোকে কমিয়ে বাড়িয়ে আপনি আপনার মতো করে ফেলতে পারবেন। ধরেন আপনি যদি চান 15 মিনিট করতে, তাহলে আপনি এই দুইটাকে কেটে শুধু এখানে লিখে দেবেন 15 মিনিট। ইস্যুটা হচ্ছে লগ ইন যখন, মানে সিস্টেমে যখন ও তার কি জেনারেট হবে ওই সময়টাকে সে ধরে নেবে। এটা আপনি দেওয়ার কোনো মানে অপেক্ষায় রাখবে না, আপনি দিতেই পারবেন না। ক্লিয়ার? যদি ক্লাস না কেমন কি। আচ্ছা, সো আমরা আরেকটা মেথড বানালাম, যে মেথডটার নাম হচ্ছে এক্সট্রাক্ট ইউজার নেম। কার কাছ থেকে? টোকেন। সো টোকেনের কাছ থেকে মূলত আমরা ইউজার নেমটাকে খুঁজে বের করে নিয়ে আসবো, কারণ এই ইউজার নেম আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো এই জন্য আমরা লিখলাম স্ট্রিং এক্সট্রাক্ট নেম, কিন্তু এখানে একটা এরর দিচ্ছে এক্সট্রাক্ট ক্লেম, এই মেথডটা সে খুঁজে পাচ্ছে না। এই মেথডটা এখন আমরা বানিয়ে দেবো এখানে। আমরা একটা মেথড বানালাম, যে মেথডের নাম দিলাম আমরা এক্সট্রাক্ট ক্লেম পাবলিক, টাইপ হবে টি। এটার মধ্যে কি টাইপ আসবে আমরা জানি না, সো যে কোনো টাইপের সাথেও কাজ করবে, জেনেরিক করে দিয়েছি এটাকে। হ্যাঁ, আচ্ছা, এটা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, সো এই কোডটা একটু খেয়াল করবেন। এটাকে হুবহুই আমরা এরকম লিখবো অলওয়েজ। এখানে মূলত আমরা ক্লেমকে কল করলাম, ক্লেম থেকে আমরা কি করলাম এক্সট্রাক্ট অল ক্লেম, কারণ অল ক্লেম নামে একটা মেথড অলরেডি আমাদের বানানো আছে সে শুরুতেই। এই মেথডটাকে আমরা এখানে কল করলাম। সো কল করে আমরা ক্লেমগুলোকে খুঁজে পেলাম, আমরা ক্লেম থেকে রিজলভার থেকে অ্যাপ্লাই করে ক্লেমস থেকে নিয়ে নিব। তার মানে এখান থেকে আমরা সবগুলো ক্লেমকে খুঁজে পাবো। সো ক্লেম থেকে আমি আবার কি করতেছি, শুধু সাবজেক্টটাকে বের করে নিচ্ছি, কারণ দেখেন এখানে কিন্তু এই দেখেন ক্লেমের মধ্যে কিন্তু এই যে দেখেন এখানে সাবজেক্ট রাখা আছে, আবার ক্লেমের মধ্যে এখানে রোল রাখা আছে। সো আমি এখান থেকে চাইলে রোল সাবজেক্ট সব কিছু আলাদা আলাদা খুঁজে নিয়ে আসতে পারবো, শুধুমাত্র টোকেনটা তাকে দিলেই হবে। ওকে, সো দেখেন এই জন্যই কিন্তু আমরা এই যে টোকেন এখানে পাঠিয়েছি, এখানেও আমরা টোকেন পাঠিয়েছি। সো টোকেন থেকে আমরা এই ডাটাগুলোকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। সো এবার আমরা দেখবো প্রাইভেট ডেট এক্সপায়ারেশন, মানে টোকেনটা কখন এক্সপায়ার হচ্ছে সেটা আমাদের এখন লাগবে। তো এই জন্য আবার সেই টোকেন পাঠালাম, আবার সেই এক্সট্রা ক্লেমকে পাঠালাম, ক্লেম থেকে আমরা গেট এক্সপায়ারেশন টাইম সময় নিয়ে নিলাম। সো এটাও আমরা দেখেন এই যে এক্সপায়ারেশন টাইম এখানে আমরা সেট করে দিয়েছি। সো এখান থেকে আমরা চাইলেই গেট করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হচ্ছে গিয়ে ইজ টোকেন এক্সপায়ার্ড, টোকেন কি এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটাও আমাদের লাগবে। সো এইটার জন্যই আসলে মূলত আমাদের টোকেনের এক্সপায়ারেশন টাইমটা লাগবে, কারণ টাইমটা যদি না থাকে তাহলে সেটা এক্সপায়ার হয়েছে কি হয় নাই সেটা আমরা বুঝবো কিভাবে। এই জন্য আমি এই মেথডটাকে আগে বানালাম, এরপরে এই মেথডটাকে এবার নিচে কলও করে দিলাম। কি করলাম আমি বলছি এই মেথডের মধ্যে কি লাগবে, টোকেন লাগবে। সো টোকেন ওকে দিয়ে দিলাম, আর আমি দিলাম ডট বিফোর নিউ ডেট, মানে এখনকার যে ডেটটা আছে, মানে এখন কারেন্ট যে সময়টা আছে এই সময়ের আগে কিনা এটা। যদি আগে হয় তাহলে কি হবে, টোকেন শেষ, অলরেডি টোকেন মারা গেছে। মানে ধরেন আমার টোকেনের লাস্ট ডেট ছিল সকাল 10টা, আমি 12টার সময় ওই টোকেনকে ইউজ করতে যাব, তাহলে তো টোকেন অলরেডি শেষ, 24 ঘন্টা পার হয়ে গেছে কোনো কারণে। তাহলে এটাই তো চাবো আমি, যে যদি এটা শেষ হয়ে যায় তাকে আমি আরেকবার লগ ইন করতে দিব। নতুন টোকেন মানে তাকে লগ ইন করতে হবে, লগ ইন করলে নতুন টোকেন আসবে, নাইলে আসবে না। তারপর আমাদের লাগবে বুলিয়ান, আমরা মেথডের নাম দিলাম ইজ ভ্যালিড। তো এখানে আমরা ঠিক মানে কি কি চেক করবো দেখেন, আমরা টোকেনকে চেক করবো আর ইউজারকে চেক করবো। সো আমি এখান থেকে ইউজার ডিটেলসটাকে নিয়ে নিচ্ছি, এটা হবে অবশ্যই স্প্রিং সিকিউরিটি থেকে। সো ডিটেলস আমি নিয়ে নিলাম। কি করতেছি দেখেন, প্রথমে বলতেছি ইউজার নেম, ইউজার নেম আমি কোথেকে পাবো, এক্সট্রাক্ট ইউজার নেম কোথেকে, টোকেন থেকে। তারপর আমি দেখতেছি বুলিয়ান এক্সপায়ার্ড, ইজ টোকেন এক্সপায়ার্ড, মানে টোকেন এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা চেক করবো। দেন আমি একটা মেসেজ পাঠাবো যে বাই পাসিং ডিবি চেক টোকেন ইজ
এক্সপায়ার্ড, সো এক্সপায়ার্ড হলে বলবে ট্রু অর ফলস, মানে এটা আমার শান্তির জন্য আমি দেখবো কনসোলে যে এটা ঠিকঠাক আসতেছে কিনা। ওকে, দেন আমি রিটার্ন করবো কি ইউজার নেম ইকুয়ালস ইউজার ডট গেট ইউজার নেম। তার মানে এই ইউজার নেম আসবে এখান থেকে, এইখানে যে নামটা আমরা দেব সেই নামটা আর এই ইউজার ডিটেলসের মধ্যে যে নামটা আছে সেই নামটা, এই দুইটা নাম যদি ইকুয়াল হয় মানে সেম টু সেম হয় অ্যান্ড টোকেন যদি নন এক্সপায়ার্ড হয় মানে টোকেনের যদি ভ্যালিডিটি থাকে তাইলে আমরা তাকে বলবো সে ভ্যালিড, আর নাহলে সে ভ্যালিড না। আমি কিন্তু বারবার বিভিন্ন ওয়েতে চেক করব, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না এর মধ্যে, কারণ একটা ফাঁক ফোকর রেখে দেওয়া মানে আপনার সিস্টেমটা ইনসিকিউর। ক্লিয়ার? ওকে, দেন লাস্ট ওয়ান ইজ এক্সট্রাক্ট রোল, কারণ রোলও আমার লাগবে। সো রোলটাকে আমি এই জন্য বের করে নিলাম ওই ক্লেম থেকে। সো আমি যখন রোল লিখবো স্ট্রিং ক্লাস থেকে সে আমাকে এই রোলটাকেও খুঁজে বের করে দেবে। সো এই এতটুকুই হলো আমার JWT সার্ভিস, এরপরে আরো বহু কাজ আছে। মানে এখনো তো